হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, বাংলা ক্লাসে আমরা আজকে অনলাইন কোয়েশ্চন 2022। তো আজকের ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলি থাকবে। তো প্রথমে একটা আমাদের কোয়েশ্চন যে প্যাটার্ন বা প্রশ্ন আমাদের থাকে, আমরা যারা প্রথমবার দিচ্ছি তারা জেনে রাখুন, আপনাদের জন্য একটা গল্প এবং একটা কবিতা থাকবে। একটা গল্প এবং একটা কবিতায় 15 নম্বর, আর বাকি 15 নম্বর থাকবে আপনাদের প্যাডাগজি। ঠিক আছে, বাকি 15 নম্বর থাকবে প্যাডাগজি। আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে, ল্যাঙ্গুয়েজ 2, তাহলে এখানে আপনি কবিতা পাবেন না, আপনি দুটাই গল্প পাবেন। দুটা গল্প থেকে আপনার থাকবে 15 মার্ক। ঠিক আছে, তো আজকে আমরা গল্প এবং কবিতা নিয়ে আজকে ডিসকাস করব না। তো গল্প এবং কবিতা থেকে কি করে খুব তাড়াতাড়ি কম সময়ে একটা ট্রিকের মাধ্যমে আনসারগুলো সলভ করতে হয়, সেটা আমি পরবর্তী অন্য একটা ক্লাসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। কয়েকটা প্যাসেজ আমি একসঙ্গে সলভ করব। তো আজকে আমি শুধুমাত্র প্যাডাগজির আনসারগুলো সলভ করব। সুতরাং চলে নেই আমরা দেখে নিই প্রথম প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট আনসারগুলো সলভ করবেন। তাতে করে আপনারাও কতটুকু শিখতে পেরেছেন কিনা না সেটাও আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারবেন। আপনাদেরও একটা সেখানে যে মক টেস্ট হয়ে যাবে, কত নম্বর পেয়েছেন সেটা আপনারা নিজে থেকে অনুমান করতে পারবেন। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন, কোয়েশ্চন নম্বর 106। তো 106-এ কি বলেছে দেখুন তো ভাই, যখন শিশুরা ঘর এবং আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসে, তখন স্কুলের শিক্ষকের উচিত। দেখুন, শিশুরা যখন স্কুলে আসে তখন কিন্তু তারা খালি হাতে স্কুলে আসে না, তাদের মধ্যে অনেক জ্ঞান কিন্তু ভরপুর থাকে। ঠিক আছে, শিশুরা তাদের ঘর এবং আশপাশ থেকে অনেক জ্ঞান, অনেক ভাষার অভিজ্ঞতা তাদের মধ্যে থাকে। সেই অভিজ্ঞতা নিয়ে তারা কি করে স্কুলের মধ্যে চলে আসে। এইরকম শিশুরা যখন স্কুলে আসলো, তখন এজ এ শিক্ষক হিসাবে আপনার কি করা উচিত, তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা। ঠিক আছে, তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা, নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, তাদের ঘরের ভাষা ব্যবহার করা, স্কুলে তাদেরকে ঘরের ভাষা ব্যবহার করতে বারণ করা। তো কোয়েশ্চেন নম্বর 106 কারেক্ট আনসার কী হবে, আপনারা একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যত বেশি আপনি সলভ করবেন, তত আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে, আপনি ভালো একটা নম্বর আপনি ক্র্যাক করতে সক্ষম হবেন। তো দেখুন, যখন শিশুরা ঘর এবং আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসবে, তখন 1 নম্বরে শিক্ষক ঘরের ভাষাকে কখনো অগ্রাহ্য করে না। অগ্রাহ্য মানে কি, তোমার ঘরে যেভাবে কথা বলো এইভাবে এখানে বলবে না, এটা বলা যাবে না। বা ঘরের ভাষা বলতে বারণ করা, ঘরের ভাষা বলতে আমরা বারণ করব না, কারণ ঘরের ভাষা তাকে বলতে দেওয়া হয়। সুতরাং অপশন নম্বর 1 এবং 4 হলো না। পেডাগজিতে দুটো অপশন আমরা খুব তাড়াতাড়ি এলিমিনেট করতে পারি, সমস্যা থাকে কিন্তু মাত্র দুটাতে। তো নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, না তাদের ঘরের ভাষা ব্যবহৃত হওয়া। ঠিক আছে, তো নতুন যে আমাদের এনইপি 2022 এসেছে, 2020 এনইপি 2020, তো এনইপি 2020-এ ক্লিয়ার লেখা আছে যে শিশুদেরকে তাদের ঘরের ভাষার মাধ্যমে, মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ ঘরের ভাষা, তো ঘরের ভাষার উপরে আমরা বেশি ফোকাস দেব, শিশুদেরকে তাদের ঘরের ভাষায় বুঝাবো। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে তাদের ঘরের ভাষা ব্যবহার করা ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী দেখি 107, অর্থাৎ আজকের 2 নম্বর প্রশ্ন, শিশুদের সক্রিয় সংযোগকারী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটি করানো উচিত নয়। এখানে দেখুন উচিত নয় বলেছে, দেখবেন এবং কারেক্ট আনসার করবেন ভাই। একটা শিশুকে আমরা অ্যাক্টিভ লার্নার পাবো, আমরা শিশুটা অ্যাক্টিভ লার্নার বলবে, মানে যা আমরা শেখাবো সেখানে সে সরাসরিভাবে কী করবে, অংশগ্রহণ করবে, সরাসরিভাবে পার্টিসিপেট করবে, অ্যাক্টিভলি জয়েন করবে। তো এই ধরনের শিশুদেরকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে একজন শিক্ষকের নিচের কোনটি করানো উচিত নয়, শিক্ষক এখানে নিচের কোনটি করাতে পারবেন না।
অপশন দেখি, ভাষা নিয়ে খেলা, ভাষা সৃষ্টি করা, জ্ঞান অর্জন ও আপুসে ভাগ করে নেওয়া, ভালো অভিনয় করার জন্য সংলাপ মুখস্থ করা। এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য শিক্ষক কোনটি করতে পারবেন না বা প্যাডাগজির ভাষায় কোনটি হয় না। এখানে দেখুন 1 নম্বরে দেখুন ভাষা নিয়ে খেলা। ভাষা নিয়ে খেলতে হবে, কারণ যে জিনিস নিয়ে যত বেশি খেলবেন তত আপনার শেখা হবে। আর শিশুদেরকে চলো ভাই আজকে আমরা পড়ি বললে তাদের পড়া হবে না, চলো আজকে তোমাদের সঙ্গে আমরা একটু খেলাধুলা করব। তখন দেখবেন শিশুরা কীভাবে আনন্দ পায়, তারাও আপনার সঙ্গে খেলতে রাজি হবে, তারাও কিন্তু সেই খেলাধুলায় অনেক মনোযোগ দেবে। সুতরাং এই ক্ষেত্রে তার শেখাটা 100% সাকসেস হবে। তারপর হচ্ছে ভাষা সৃষ্টি করা। আপনি ভাষা সৃষ্টি করতে পারেন, কোনো ব্যাপার নেই। জ্ঞান অর্জন এবং আপনি যা জানেন শিশুরা সেটা শেয়ার করবেন, সেটা তো আলটিমেটলি করতেই হবে। যেটা করতে হবে না সেটা হচ্ছে কি মুখস্থ করা ইজ দ্য রাইট অ্যান্সার। মুখস্থ করা, আমরা প্যাডাগজির ভাষায় মুখস্থ করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বাই। আমরা প্যাডাগজিতে কখনো শিশুদেরকে বলি না যে তোমরা মুখস্থ করো, কণ্ঠস্থ করো, গলস্থ করো। দেখে দেখে শিখবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে শিখবে। এই ধরনের কিছু পজিটিভ নেগেটিভ ওয়ার্ড রয়েছে। মুখস্থ করা নেগেটিভ ওয়ার্ড, তো এই ধরনের পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস আমি দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন, কারণ এইগুলো দেখা মাত্র আপনি কারেক্ট আনসার করতে পারবেন। তারপর দেখি নিচের কোন বিবৃতিটি সঠিক। যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা পরিষ্কার স্লেটের মতো। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের শিক্ষণের সহায়ক নয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার অলরেডি আমি আগের প্রশ্নতে বলে দিয়েছি। যদি আপনারা একটি প্রশ্ন ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু একটার মধ্যে কিন্তু অনেকগুলা জিনিস লুকানো থাকে ভাই। জিনিসগুলোকে আসলে কি করতে হয় জানেন, খুব ভালো করে বুঝে নিতে হয়। একবার যদি আপনি খুব ভালো করে জিনিসগুলোকে বুঝে নেন তাহলে আর আপনার সমস্যা হবে না। জিনিসটা বোঝা হচ্ছে মেইন জিনিস। তারপর দেখুন কি বলেছে, যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা পরিষ্কার স্লেটের মতো। আগে আমি বলেছিলাম যে শিশুরা কখনো কি হয় না, খালি হাতে স্কুলে আসে না। তাদের মধ্যে জ্ঞান, কিছু না কিছু জ্ঞান কিন্তু তার মধ্যে থাকে। তা ভাষা জ্ঞান হোক বা যে কোনো জ্ঞান হোক, সাধারণ কথা বলাও কিন্তু একটা কিন্তু ট্যালেন্ট। যে কোনো কিছু শিশুরা স্কুলে নিয়ে আসে। সুতরাং এখানে পরিষ্কার স্লেটের মতো শিশুরা, এটা আমরা বলতে পারি না। পরিষ্কার স্লেট মানে শিশুদের মধ্যে কোনো জ্ঞান নাই, এটা আমরা বলতে পারি না, জ্ঞান আছে। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না। আরে ভাই, বর্তমানে কেজি বা ক শ্রেণী যেটা বলেন আপনি, বা এলকেজি ইউকেজি অনেকগুলো রয়েছে, অঙ্কুরন মুকুল এ ধরনের রয়েছে আমাদের এফএলএনে। তো এইসব ক্লাসে কিন্তু প্রথম শ্রেণীতেও কিন্তু এলকেজির আগেই কিন্তু প্রথম শ্রেণী, এখানেও কিন্তু এবিসিডি শেখানো হয়। তো সে যদি এবিসিডি জানে তাহলে ইংরেজি জানে না কিভাবে, সেটা আমরা বলতে পারি না। সুতরাং ক্যান্সেল। প্রথমে এলিমিনেট করা শিখুন। প্যাডাগজির আনসারে প্রথমে এলিমিনেট যদি করতে পারেন তাহলে কোনটা আনসার কারেক্ট হবে সেটা বুঝতে পারেন। কোনটা আনসার কারেক্ট হবে ওইটা আপনি খুঁজবেন না, আপনি প্রথমে খুঁজুন যে কোনটা আনসার কারেক্ট হবে না। কোনটা আনসার কারেক্ট হচ্ছে না ওইটাকে খুঁজে আপনি খাতাং করে দিন ভাই। তারপর যেটা বেঁচে থাকবে সেটাই আপনার কারেক্ট আনসার। বড়িয়া পদ্ধতি, এলিমিনেশন পদ্ধতি, এলিমিনেশন মেথড না লাগলে আপনি পারবেন না। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের শিক্ষণের 100% সহায়ক। তার মধ্যে যদি অভিজ্ঞতা থাকে তখন সে এই অভিজ্ঞতা দ্বারা সে কী করতে পারে, শিখতে পারে। এখানে বলেছে নয়, তার মানে এটাও শুদ্ধ নয়। আলটিমেটলি কারেক্ট আনসার কী দাঁড়ালো, অপশন নাম্বার 3, শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে। আগে বলেছিলাম প্রথম প্রশ্নে যে শিশুদের মধ্যে নিজস্ব কিছু অভিজ্ঞতা থাকে, যে সকল অভিজ্ঞতার ভান্ডার নিয়ে তারা কি করে স্কুলে আসে। আর শিক্ষক মশাই সেইগুলোকে কী করেন, জাগরিত করেন, প্রস্ফুটিত করে তুলে ধরেন। নেক্সট, প্রতিটি শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলে সার্বজনীন ব্যাকরণ। এই ক্লাসের পিডিএফও আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন, কি করে পাবেন আমি ডিটেলসে বলবো, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই, সাথে থাকুন। প্রতিটি শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলা হয় সার্বজনীন ব্যাকরণ। এটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ভাষা গ্রহণ দক্ষতাগত কৌশল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ভাষা অর্জনগত কৌশল, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারিং ডিভাইস।
শিক্ষণ গ্রহণ দক্ষতাগত সিদ্ধান্ত, অর্থাৎ লার্নিং অ্যাকুইজিশন ডেরাইভ। আর ভাষা গ্রহণ দক্ষতা মাত্র সিদ্ধান্ত, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডেরাইভ। এখানে কিন্তু অনেক কনফিউশন রয়েছে। দেখুন কারেক্ট আনসার কি হবে। একটি শিশু একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, তাকে সার্বজনীন ব্যাকরণ। তো সার্বজনীন ব্যাকরণ তখন হবে যখন তার মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হয়ে যাবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট আনসার। আমরা আগে বলেছিলাম যে এলইডি, এলইডির সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হয়। এখানে লার্নিং অ্যাকুইজিশন ডেরাইভ, লার্নিং অ্যাকুইজিশন ডেরাইভ এদের কোনো কিছু হয় না। তো এলইডি মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এখান থেকে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার করতে পারেন। নতুন শব্দ পড়ার সময় বর্ণের সঙ্গে তার ধ্বনির সংযোগ স্থাপনের যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হবে? নতুন শব্দ পড়ার সময় একটা বর্ণের সঙ্গে তার যে ধ্বনির সংযোগ স্থাপন করবে, নতুন শব্দ পড়ার সময় ওই তার বর্ণের সঙ্গে তার ধ্বনির যেটা সংযোগ স্থাপন করবে, এই স্থাপনের পদ্ধতিকে আমরা কি বলবো? অঙ্গ সংস্থান বিদ্যা মানে মরফোলজি, শব্দ পরিচিতি মানে ওয়ার্ড রিকগনিশন, ধ্বনিভিত্তিক পাঠ উদ্ধার মানে ফোনোলজিক্যাল ডিকোডিং, বুধ পরীক্ষণ মানে রিডিং কম্প্রিহেনশন। তো কোয়েশ্চেন নম্বর 110-এর কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হয়। এখানে বলেছে একটা নতুন শব্দ পড়বে, বর্ণের সঙ্গে ধ্বনি, একটা বর্ণ উচ্চারণের সময় তার ধ্বনির কিন্তু সাউন্ডের সমস্যা। যেমন ক, ক যখন আমি বর্ণ উচ্চারণ করছি তখন ক এর একটা ধ্বনি রয়েছে ক। যখন আমি বলবো প, প বলে একটা সাউন্ড আছে, ফ, ফ বলে আরেকটা সাউন্ড আসছে। এই যে বর্ণের সঙ্গে সঙ্গে তার ধ্বনির সংযোগ স্থাপন যেটা পদ্ধতি, এটাকে ধ্বনিগতিক পাঠোদ্ধার, অর্থাৎ ফোনোলজিক্যাল সাউন্ড। সাউন্ডের সমস্যা আছে তাই না? তো সাউন্ডের সমস্যা আসলে কি হবে? ফোনোলজিক্যাল হবে। ধ্বনিভিত্তিক এখানে দেওয়াই আছে, অর্থাৎ ধ্বনির সংযোগ স্থাপন করতে গেলে ধ্বনির দরকার আছে, ধ্বনি থেকে ধ্বনি, ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার। আর পাঠোদ্ধার মানে হচ্ছে ডিকোডিং, মানে হচ্ছে বোঝা। তো কোনটা ধ্বনি, কোন বর্ণের কোন ধ্বনি, সেটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে তো সংযোগ স্থাপন হয়ে গেল। সুতরাং ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার বা ফোনোলজিক্যাল ডিকোডিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার প্রশংসায় সক্ষম হবেন এবং ধারণাগুলো বোঝানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করবেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা ও বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষার মধ্যে একটা নিকট সম্পর্কের বিকাশ সাধনে সক্ষম হবেন? কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার যে শিক্ষিকা রয়েছেন অন্যান্য ভাষার প্রশংসায় সক্ষম হবেন? ঠিক আছে, একটা ক্লাস করছেন, তিনি ক্লাসের মধ্যে অন্য ভাষায় প্রশংসা করবেন এবং ধারণাগুলি বোঝানোর জন্য শিক্ষার্থীদের সংযোগ স্থাপন, অর্থাৎ তিনি একটি ভাষায় হয়তো ক্লাস করছেন বেঙ্গলিতে, তিনি সেখানে কোনো কোনো সময় হিন্দিতেও কিন্তু এক্সাম্পল দিচ্ছেন বা ইংলিশেও কিন্তু এক্সাম্পল দিচ্ছেন ধারণাগুলি, কনসেপ্টগুলো বোঝানোর জন্য। এবং এই হিন্দি এবং ইংলিশ বা বাংলা দুটা তিনটা মিলিয়ে তিনি কি করছেন? শিশুদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা এবং বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষার মধ্যে একটা নিকট সম্পর্কের বিকাশ সাধনে সক্ষম হবেন। ঠিক আছে, এটা কোন পদ্ধতিতে? তাদের ঘরের ভাষা, অর্থাৎ ঘরের ভাষা বাংলা এবং তিনি শেখাতে চেয়েছেন হিন্দি, তো সেই বেঙ্গলির সঙ্গে হিন্দি যখন তিনি মিক্সড করে করে বোঝাচ্ছেন, তার মানে তার ঘরের ভাষা ছিল কি? বেঙ্গলি। আর বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষা মানে বিদ্যালয়ে আবার শিখতে হবে হিন্দি সাবজেক্ট। এই যে বাংলার সঙ্গে যে হিন্দির যেটি কম্পারেটিভ স্টাডি করছেন বা তাদেরকে বাংলার সঙ্গে হিন্দি বুঝিয়ে দিচ্ছেন, হিন্দির সঙ্গে বাংলা বুঝিয়ে দিচ্ছেন, এটা কোন পদ্ধতিতে করছেন? ত্রিভাষা সূত্র, বহুভাষিক পদ্ধতি, বহুমাত্রিক পদ্ধতি না পৃথক পদ্ধতি? এখানে দেখুন ডাইরেক্ট তিনটা ভাষা বলে কোনো এখানে সিলেক্ট করা নেই যে তিনটা ভাষা। অনেকগুলা ভাষা হতে পারে, দুইটা ভাষা হতে পারে, ঠিক আছে, অন্যান্য ভাষা হতে পারে, অনেক ভাষা হতে পারে, দুই ভাষা হতে পারে। সুতরাং এখানে ত্রিভাষা পদ্ধতি হলো না, আর এটা কারেক্ট হিসেবে বহুভাষিক পদ্ধতি, মাল্টি গ্রেড টিচিং। বা মাল্টি গ্রেড মানে কি? গ্রেড বলতে ধরুন ক্লাস ওয়ান, ক্লাস টু,
ক্লাস 3, এই তিনোটা ক্লাসের শিশুদের আপনি এক রুমে বসাচ্ছেন। আপনাদের রুম মাত্র একটা, ধরে নিন এলপি স্কুলের রুম মাত্র একটা। এই এক রুমে আপনার ক্লাস 1, 2, 3, 4, 5 এই সবগুলি বাচ্চা বসছে। এবার আপনি কি করে তাদেরকে একসঙ্গে শিক্ষা দান করবেন? এই যে পদ্ধতিতে ওই জিনিসটা বোঝানো হয়, এই পদ্ধতিকেই বলা হয় মাল্টি গ্রেড টিচিং বা বহুমাত্রিক পদ্ধতি। সুতরাং এটা হচ্ছে না। তো এটা কারেক্ট আনসার হবে কি বহুভাষিক পদ্ধতি, মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। নিচের কোনটি একটি সঠিক? 112 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি সঠিক? দেখুন তো ভাই নিচের কোনটি সঠিক? শ্রবণের পরবর্তী দ্বিতীয় স্তর হলো বাচন। ওয়াও, প্রথমেই কি ঝাটকা দিয়ে দিল ভাই, 1 নম্বর। তো এই ঝাটকাটা আমাদের জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, যে আমাদের কি একটা সিকোয়েন্স আছে LSRW। এই ঝাটকা মেরে পটকে দেব, এইটা যদি জানি তাহলে ঝাটকা মেরে পটকে দেওয়া যাবে কাকে? ভাষাকে, প্যারাগজিকে, তাই না? তো একটা সিকোয়েন্স আছে কি LSRW, শ্রবণ, কথন, পঠন, লেখন। ঠিক আছে। তো আপনি যখন কিছু শুনছেন, আমি আপনাকে বলছি আপনি শুনছেন, তার মানে আপনি কি করছেন? এটাকে রিসিভ করছেন। ঠিক আছে। আর আপনি যখন কিছু পড়বেন, সেটা কি আপনি রিসিভ করবেন। ঠিক আছে, আপনি গ্রহণ করবেন, তাই না? রিসিপটিভ। আবার আপনি যখন কিছু বলবেন, আপনি কিছু বলছেন, আপনি কিন্তু কিছু গ্রহণ করছেন না, আপনি কিন্তু দান করছেন, আপনি দিচ্ছেন। আমি শুনছি, তার মানে সেটা আমার শোনার ক্ষেত্রে হচ্ছে রিসেপটিভ, কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে প্রোডাক্টিভ। আপনি লিখবেন, অন্যজন পড়বে, পরে সেখান থেকে কিছু শিখবে, সেটা প্রোডাক্টিভ। তার মানে এল এবং আর, অর্থাৎ শ্রবণ এবং পঠন হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, রিসেপটিভ স্কিল মানে গ্রহণমূলক দক্ষতা। আর এস এবং ডাব্লিউ মানে স্পিকিং এবং রাইটিং, অর্থাৎ স্পিকিং মানে কি কথন এবং লিখন হচ্ছে কি উৎপাদনমূলক দক্ষতা। ঠিক আছে, বোঝা গেল এতটুকু? আচ্ছা, এবার দেখি প্রশ্নে কে বলেছে শ্রবণের পরবর্তী দ্বিতীয় হলো বাচন। মানে শ্রবণের ঠিক পরেই কিন্তু বাচন আছে। দেখে নেওয়া যাক, শ্রবণের ঠিক পরেই কিন্তু বাচন আছে। এস এর পরেও কিন্তু, এল এর পরেও কিন্তু এস হচ্ছে, দেখুন। ঠিক আছে, শ্রবণের পরবর্তী দ্বিতীয় স্তর হলো বাচন। ঠিক আছে, বাচন দক্ষতার পূর্বে শ্রবণ দক্ষতার বিকাশ হওয়া উচিত। ঠিক আছে, তো বাচন দক্ষতার ঠিক আগেই শ্রবণ দক্ষতার বিকাশ হওয়া উচিত। হচ্ছে শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত। শ্রবণজনিত অভ্যাসটা বাচনের আগে হওয়া উচিত, এটা ঠিক আছে। কেন ঠিক আছে দেখুন, শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস। শ্রবণটা বাচনের আগে হওয়া উচিত। ঠিক আছে, উচিত। ঠিক আছে, শ্রবণজনিত অভ্যাস LS কি বলেছে দেখেন, LSRW, শ্রবণের অভ্যাসটা বাচনের আগে হওয়া উচিত হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন ভাষা দক্ষতার অভ্যাস অখণ্ডভাবে হওয়া উচিত, সেটাও ঠিক আছে। তার মানে কোনটা সঠিক হবে? বলেছে বাচন দক্ষতার পূর্বে শ্রবণ দক্ষতার বিকাশ হওয়া উচিত। তো দেখুন, এটা প্রশ্নের একটু মিস্টেক ছিল। শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত নয়, এটা ছিল। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। প্রশ্নে একটু মিস্টেক ছিল, আমাদের টাইপিং একটু মিস্টেক হয়েছে। তো শ্রবণজনিত অভ্যাসটা বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত নয়, এটা বাচনের পূর্বে হওয়া উচিত। কারণ কি, আমাদের বাচনের পূর্বেই তো শ্রবণ আছে, তাই না? শ্রবণের পরেই তো বাচন আসছে, অর্থাৎ বাচনের আগে কিন্তু শ্রবণ চলে যাচ্ছে। এখানে বলেছে উচিত নয়, তো এটা তো দেখা যাচ্ছে ডাইরেক্ট সেখানে আমাদের রয়েছে LSRW সিকোয়েন্স, তো উচিত নয় বলেছে, সুতরাং এটা সঠিক নয়। ঠিক আছে, এটা সঠিক নয়। প্রশ্ন ছিল নিচের কোনটি সঠিক নয়, তার মানে এখানে অপশন নাম্বার 3 সঠিক নয়। নেক্সট, একটি শিশু শিক্ষকের কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে তা বন্ধুদের সঙ্গে যে ভাষায় কথা বলে তার থেকে আলাদা। একইভাবে সে তার মায়ের সঙ্গে খাবার ইত্যাদি সম্পর্কে পৃথক ভঙ্গিতে কথা বলে। ভাষার কোন দৃষ্টিভঙ্গিটি এখানে সক্রিয় ভূমিকা পালন করেছে? 113। একটা শিশু যখন শিক্ষকের সঙ্গে কথা বলে তখন সে তার স্টাইলে কথা বলে, বাহ। সে তার বন্ধুদের সঙ্গে যখন কথা বলে তখন সে অন্য স্টাইলে কথা বলে, বহুত বড়িয়া।
সে যখন মায়ের সঙ্গে কথা বলে তখন সে অন্য স্টাইলে কথা বলে, অর্থাৎ শিশুটা জানে যে একটা বন্ধুর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, একটা মায়ের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়, বা আমার বন্ধু বান্ধব বা স্যারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। তো এই যে দৃষ্টিভঙ্গিটি কি ভূমিকা পালন করছে, সেটা আমরা কোন দৃষ্টিভঙ্গি বলতে পারি ভাই? পরিবেশগত দৃষ্টিভঙ্গি, না মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, না বিধি বহির্ভূত দৃষ্টিভঙ্গি, নাকি সামাজিক দৃষ্টিভঙ্গি? তো কারেক্ট আনসার কি হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানান ভাই। 113 কারেক্ট আনসার কি হবে ভাই? কি হবে আপনাদের মতামত? তাড়াতাড়ি জানান ভাই। 1 2 3 4 1 2 3 4 তাড়াতাড়ি জানান। 113 1 2 3 4 কোনটা হতে পারে? একটা শিশু সে শিক্ষকের সঙ্গে কথা যেভাবে ব্যবহার করে, বন্ধুদের সঙ্গে এইভাবে ব্যবহার করে না, আলাদা, স্বাভাবিক আলাদা করতেই হবে। কারণ আপনি নিজে চিন্তা করুন, আপনি আপনার বন্ধুর ভাবে যে ভাষায় বন্ধুকে আপনি বলবেন, এই এদিকে আয় একটু শুনে যা, আপনি কি আপনার স্যারকে বলবেন যে এই এদিকে আয় শুনে যা? স্যারকে নিশ্চয়ই স্যারকে বলবেন, স্যার একটু শুনুন তো, এদিকে আসুন তো। আপনার কথার মধ্যে ডিফারেন্স থাকবে কিনা? থাকবে না। তো ওই চিন্তাধারাটা যখন একটা শিশুর মধ্যে চলে আসে, তখন এখানে কোন দৃষ্টিভঙ্গি ডেভেলপ হচ্ছে শিশুর? বলুন তো। কারেক্ট আনসার সামাজিক দৃষ্টিভঙ্গি, সোশ্যাল অ্যাসপেক্ট। কারণ সমাজে কার সঙ্গে কিভাবে কিরকম ব্যবহার করতে হয়, বিহেভ করতে হয়, তার কিন্তু জানা হয়ে গেছে শিশুর। সুতরাং এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার 4। শিক্ষিকা প্রথমে শিক্ষার্থীদের ক্রিয়ার কাল অর্থাৎ টেন্সের নিয়মগুলি ব্যাখ্যা করলেন, তারপর বর্তমান, অতীত, ভবিষ্যৎ কালের উপর কাব্য রচনা করতে বললেন। তিনি কি অনুসরণ করেছেন? তিনি প্রথমে নিয়ম দেখালেন। নিয়ম নিয়ম মানে প্রথমে নিয়ম দেখানো হয়। নিয়ম মানে কি? প্রথমে রুল। প্রথমে রুল আমরা কোন অ্যাপ্রোচে দেখি? ইন্ডাকটিভ, ডিডাকটিভ, না সিচুয়েশনাল, না স্ট্রাকচারাল? প্রথমে রুল, প্রথমে নিয়ম দেখানো হয় কোথায়? অর্থাৎ নিয়ম থেকে উদাহরণ। রুল টু এক্সাম্পল। রুল টু এক্সাম্পল আমরা কোন সূত্রে যাব? কারেক্ট আনসার কি? অবরোহী পদ্ধতি বা অবরোহী আবেদন, ডিডাকটিভ অ্যাপ্রোচ। আর যদি এক্সাম্পল টু রুলে যাই, প্রথমে এক্সাম্পল দেওয়া হয় তারপর রুল দেওয়া হয়, সেটা হবে কি? আরোহী পদ্ধতি। ঠিক আছে ভাই? তো দেখুন, এটা কারেক্ট অ্যান্সার হবে কি? অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে কি হয়? প্রথমে ফর্মুলা দেওয়া হয়, ফর্মুলা থেকে এক্সাম্পলে আমরা যাই। আর যদি এক্সাম্পল টু ফর্মুলায় যাই, তাহলে আমরা আরোহী পদ্ধতিতে যাব, সেটা আমাদের জানা আছে। ঠিক আছে ভাই? তো দেখি পরবর্তী প্রশ্ন। ভাষা সমৃদ্ধ পরিবেশ, যা একটি পরিবেশ যা একটি শিশুকে সুযোগ প্রদান করে। কিসের সুযোগ প্রদান করে? দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে। ভাষার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে, না যা কখনো শুনেনি এরূপ বাক্য রচনা করতে, না শ্রেণীকক্ষের বাইরেও শিখতে। তো 115 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি? ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটা পরিবেশ যা একটি শিশুকে সুযোগ প্রদান করে কিসে? দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে সুযোগ প্রদান করে। এটা হবে রাইট অ্যান্সার। তারপর 116, মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? দেখুন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? 1 2 3 4 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। মূল্যায়ন শিশুর সামর্থ্য, প্রয়োজন, আগ্রহ এবং পছন্দ অপছন্দকে চিহ্নিত করতে সাহায্য করে। মূল্যায়ন শিশুর সম্পাদিত কার্যের অধিক বিকাশে সাহায্য করে এবং মধ্যস্থতা করে সেটির বিচার করে। মূল্যায়ন ছাত্র দ্বারা সম্পাদিত কার্যকে একে অপরের সঙ্গে তুলনা করতে সাহায্য করে। মূল্যায়ন পূর্ব নির্দেশিত শিখনের ফাঁকগুলিকে এবং শিখনের অসুবিধাকে সাহায্য করে। দেখুন, বলেছে নিচের কোনটা সত্য নয়। তো কারেক্ট আনসার কোনটি হবে? 1 2 3 4 এর মধ্যে আপনাদের কি লাগছে কোনটা কারেক্ট আনসার হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। আমি প্রশ্নটা পড়েছি, পড়ার মধ্যেও কিন্তু কারেক্ট আনসার কিন্তু আপনারা পেয়ে গেছেন। সুতরাং এখানে কারেক্ট আনসার কি হবে? একটু ভেবেচিন্তে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। দেখুন, আমরা কি করি না, একটি শিশুকে অন্য শিশুর সঙ্গে তুলনা করি না। এখানে বলছি একে অপরের সঙ্গে তুলনা করা, যে মূল্যায়নের মাধ্যমে বা মূল্যায়নের দ্বারা একটি শিশুকে অন্য শিশুদের সঙ্গে তুলনা করতে সাহায্য করে, এটা কখনো হয় না। কারণ আমরা কখনো শিশুদেরকে তুলনা করি না যে ওই ছাত্রটা খুব ভালো, ওই ছাত্রটা খুব খারাপ, এই ধরনের তুলনা আমরা করি না। সুতরাং অপশন নাম্বার 3 ক্যান্সেল। মানে অপশন নাম্বার 3টা যদি ক্যান্সেল হয়, তো এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখা যাক 117 কি বলেছে, দেখে নেওয়া যাক।
নিচের কোনটি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়? নিচের কোনটি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়? এটি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য শিক্ষার্থীর বিকাশ ঘটায়। বানানগত এবং ব্যাকরণগত ভুল কম করার দিকে গুরুত্ব দেয়। এটি অর্থপূর্ণ এবং নির্ভরযোগ্য সংযোগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তৈরি করে। একটি লক্ষ্য ভাষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং সংযোগ সাধনকারী ভাষা ব্যবহারে অধিক গুরুত্ব দেয়। তো কারেক্ট অ্যান্সার কোনটি হবে? 117। একটি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য শিক্ষার্থীর বিকাশ ঘটায়, ঠিক আছে, ঘটাবে। এটি অর্থপূর্ণ এবং নির্ভরযোগ্য সংযোগকারী প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তৈরি করবে, এটাও ঠিক আছে। এটি লক্ষ্য ভাষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং সংযোগ সাধনকারী ভাষা ব্যবহার অধিক গুরুত্ব দেবে, এটাও ঠিক আছে। শুধুমাত্র এখানে কোনটা সত্য নয়, যেটা বানানগত এবং ব্যাকরণগত ভুল কম করার গুরুত্ব দিবে না, কম বেশি সেটা কোনো ব্যাপার, এখানে কোনো ফ্যাক্টরি পড়ে না, সুতরাং এটা সত্য নয়। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এক শিক্ষার্থীর বাচিক দক্ষতা বিকাশের সময় শিক্ষক বললেন যে কথা বলার সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত। যে বাচিক দক্ষতা মানে কি? স্পিকিং স্কিল। আমাদের যখন স্পিকিং স্কিল করবো বা আমরা যখন কারোর সঙ্গে কোনো কিছু কথা বলবো স্পিকিং স্কিলের ক্ষেত্রে, তো স্পিকিং স্কিলের সময় শিক্ষক মহাশয় বললেন যে স্পিকিং স্কিলের সময় আমাদের কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন 4টি বিষয় আমাদের শব্দ নির্বাচনকে প্রভাবিত করে। তা হলো আমাদের কি কি জিনিস খুব ভালো করে দেখতে হবে যখন আমরা কারোর সঙ্গে কথা বলি। 1 নম্বর বিষয়বস্তু, 2 নম্বর আবহাওয়া, 3 নম্বর আমরা কার সঙ্গে কথা বলছি, 4 নম্বর হচ্ছে আগ্রহ। এবার লক্ষ্য করুন, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন একটা বিষয়বস্তু থাকে যে আমরা কি বিষয় নিয়ে কথা বলি, এটা তো থাকেই থাকে, তাই না? এটা থাকছে। আমরা কার সঙ্গে কথা বলছি, এটা পার্সোনাল কোনো একটা ব্যক্তি তো থাকবে, ইন্ডিভিজুয়াল, 1 জন বা 2 জন বা 3 জন বা একটা জনগোষ্ঠী, কেউ না কেউ তো নির্দিষ্ট থাকবে যে আমি ওদেরকে বলছি বা ওকে বলছি, একটা নির্দিষ্ট কিন্তু থাকবে। তো সুতরাং আমরা কার সঙ্গে কথা বলছি এটা থাকছে। আগ্রহ, আমি যে কথা বলছি, কথা বলার আমার আগ্রহ আছে কিনা না, যে আমার কথাটা শুনছে তার আগ্রহ আছে কিনা না শোনার মতো, এটা থাকতে হবে। কিন্তু আবহাওয়া এখানে কোনো ফ্যাক্টর করে না, ক্লাইমেট এখানে কোনো ফ্যাক্টর করে না। কারণ কি? কারণ বৃষ্টির দিনেও কথা বলা যায়, যে কথা বলা যায়, রৌদ্র দিলেও কথা বলতে পারি, আবহাওয়া উত্তপ্ত হলেও বলতে পারি, ঠান্ডা হলেও বলতে পারি। আবহাওয়ার সঙ্গে সেই কথা বলার স্পিকিং স্কিলে কোনো দক্ষতা নাই। সুতরাং 2 নম্বরটা এলিমিনেট। 1, 3, 4, তো এখানে দেখুন 1, 3, 4 অপশন নাম্বার 2 তে রয়েছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখলেন কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিল আপনাদের? প্রশ্নটা কিন্তু খুব সোজা যদি আপনারা ভালো করে বুঝতে পারি, আর যদি ভালো মতো বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কঠিন। তারপর দেখুন লাস্ট, সংশোধনমূলক শিক্ষণ সেই সমস্ত ছাত্রদের জন্য যারা বিষয়টিকে বুঝতে পারে না এবং অসুবিধার সম্মুখীন হয়, ক্লাসের উপস্থিতিতে অনিয়মিত থাকে, শিক্ষণগত প্রতিবন্ধিতা থাকে, লক্ষ্য ভাষায় দক্ষ থাকে। তো সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং কাদেরকে দেওয়া হয়? এটা মূলত প্রশ্ন হচ্ছে এটাই, যে রিমিডিয়াল টিচিংটা কাদের জন্য দেওয়া হয়? সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং কাদের জন্য? তো সংশোধনমূলক শিক্ষণ সেই সব ছাত্রদের জন্য যারা কি করে, বিষয়টিকে বুঝতে পারে না এবং অসুবিধার সম্মুখীন হয়, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি 120, যদি তোমার ক্লাসের একজন শিক্ষার্থী দৃষ্টির প্রতিবন্ধী হয়, একজন ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখুন এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ গুলি আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে আপনারা 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই সিটেট পরীক্ষার সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে, এই 2012 থেকে আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি, 2012 থেকে 2024 পর্যন্ত টোটাল 12 বছরের যতটা সিটেট হয়েছিল সবগুলার বাংলা ভাষার পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সব কয়টি কম্পাইল হিসাবে একটি মাত্র পিডিএফ ফাইলে আপনার জন্য তৈরি করা হয়েছে। আপনার পিডিএফ ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে আপনি নিতে পারেন। দেখুন আনসার কি রয়েছে, আমি যে এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম এই আনসার কিগুলো সহযোগী আমি আপনাদেরকে প্রশ্নগুলো বলছি। সুতরাং আপনারা যদি পিডিএফ ডাউনলোড করে নেন তাহলে আপনার মোবাইলে এই ধরনের প্রশ্ন থাকবে, নিচে আনসার কি থাকছে, ঠিক আছে। তো দেখি, যদি তোমার ক্লাসের একজন শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী হয়, একজন ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে? দৃষ্টি প্রতিবন্ধী হলে আমরা কি করি? আমরা সবাই জানি শিক্ষার্থীকে তার কাজে সাহায্য করবে, সাহায্য করতেই হবে। তাকে পড়া এবং বিষয়টি শোনার জন্য ব্রেইল বুক শ্রবণ উপাদান দিতে হবে। সঙ্গীতের যথেষ্ট সুযোগ দেবে তাকে সাহায্য করার জন্য।
তার কাজ সম্পূর্ণ করার জন্য অভিভাবকদের দায়িত্ব নির্দিষ্ট করবে, সব কিছু ঠিক আছে। কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ব্রেইল পদ্ধতি বা ব্রেইল বুক। ব্রেইল বুক বা ব্রেইল পদ্ধতির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শেখানো। বাকি সবগুলো ঠিক আছে, ভুল নয়। কিন্তু এখানে মূলত কারেক্ট আনসার হচ্ছে একদম বেসিক কারেক্ট আনসার দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল বুক বা ব্রেইল সিস্টেম যেখানে থাকে সেটা 100% কারেক্ট হয়। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? পরবর্তীতে দেখুন কি বলেছে এবং অফিসিয়াল আনসার কি সহ আমরা আপনাদের আনসারগুলো বলে দেবো। ঠিক আছে ভাই? দেখুন নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়? ফাউন্ডেশনাল রিডিং স্কিল এফএলএন নাম আপনারা শুনেছেন। নিপুণ ভারত, নিপুণ আসামের অন্তর্গত নিপুণ আসাম। নিপুণ আসামের অন্তর্গত একটা স্কিম হচ্ছে এফএলএন, যেটা সরকারের, যেটা নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি। ঠিক আছে? বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিকতা। আমাদের সরকার চাচ্ছে যে প্রত্যেকটা শিশু যাতে তার ফাউন্ডেশন বেসটা যাতে তার ডেভেলপমেন্ট হয়, তার জন্য একটা স্কিম লঞ্চ করা হয়েছে। তার জন্য প্রত্যেকটা এলপি স্কুলের শিক্ষকদের বা প্রি প্রাইমারি স্কুলের শিক্ষকদের এখানে এফএলএনের 5 দিনের ট্রেনিং, তাছাড়া আরও স্পেশাল কিছু ট্রেনিং সব শিক্ষকদের প্রোভাইড করা হয়েছে, যাতে করে কীভাবে তারা শিক্ষাদান করলে ছাত্ররা একটা ভালো নম্বর ক্র্যাক করতে পারে, ছাত্ররা একটা ভালো জ্ঞান লাভ করতে পারে, ছাত্রদের কীভাবে জ্ঞান প্রদান করা যায় এই রিলেটেড। তো দেখুন, তো আমাদের প্রশ্ন হচ্ছে কি, এই যে ফাউন্ডেশনাল রিডিং স্কিল, নিচের কোনটা রিডিং স্কিল নয়? ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়। অর্থ উদ্ধার বা সংকেত উদ্ধার মানে ডিকোডিং, শব্দ শনাক্তকরণ মানে ওয়ার্ড রিকগনিশন, রূপতত্ত্ব মানে মরফোলজি, শব্দভাণ্ডার পঠন মানে রিডিং ভোকাবুলারি। ঠিক আছে? রিডিং ভোকাবুলারি। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 106। তো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের যে রিডিং স্কিল দক্ষতা বা আপনারা কতটুকু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কমেন্ট করে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা জানাতে বলবেন না, বারবার আপনাদের বলবো না। সুতরাং আপনারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাদের আগে কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখুন, বুনিয়াদী পঠন দক্ষতা রিডিং দক্ষতা, দেখুন ডিকোডিং হচ্ছে কি, একটা ছাত্র যখন সে যখন পড়বে তখন এই পড়ার ফাউন্ডেশনাল রিডিং শব্দের অর্থ হোয়াট ইজ রিডিং, আমাদের জানতে হবে হোয়াট ইজ রিডিং। এখান থেকে আমরা জেনে যাবো হোয়াট ইজ রিডিং মানে এখানে শুধু লেখা রয়েছে একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম আমি পড়লাম, এই পড়াটা কি আমার রিডিং হলো? না ভাই, পড়াটা হচ্ছে রিডিং শব্দের অর্থটা হচ্ছে ফাউন্ডেশনাল দিক দিয়ে আমাদের রিডিং কি, ফাউন্ডেশনাল রিডিংটা কি, যে ওই যে জিনিসগুলো রয়েছে, ওই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে একটা লাইন আমি দেখতে পাচ্ছি, এই লাইনটা আমি পড়বো, পড়ার পর এই লাইনের মধ্যে কি লেখা আছে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। ঠিক আছে? এই সম্পূর্ণ জিনিসটা আমি পড়ে বুঝবো, পড়ে বুঝতে আমাকে কি করতে হবে, এই যে শব্দগুলো প্রত্যেকটা শব্দের অর্থ আমাকে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং শব্দগুলো আমাকে চিনতে হবে। ঠিক আছে? তো শব্দগুলো যদি চিনতে হয় তাহলে ওয়ার্ড রিকগনিশন আমার থাকতে হবে, শব্দ শনাক্তকরণ। এই সবগুলো পড়ে আমি জিনিসটাকে বুঝবো, তার মানে কি অর্থ উদ্ধার করতে হবে, আমাদের সংকেত উদ্ধার ডিকোডিং আমার থাকতে হবে। তারপর ভোকাবুলারি রিডিং বা এই যে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের রিলেটেড আমাকে কিছু পড়তে হবে। ঠিক আছে? শিক্ষক শিক্ষিকা, এটা শিক্ষক না দিয়ে শিক্ষকও দিতে পারে, যে শিক্ষক শিক্ষিকা আমাদের ক্লাসের টিচার বললে শিক্ষক শিক্ষিকা, এই জিনিসটা আমাদের জানতে হবে। সুতরাং এই তিনটা হবে কারেক্ট। কিন্তু এখানে 9 কোনটি নয় হচ্ছে মরফোলজি বা রূপতত্ত্ব। রূপগত দিক দিয়ে ফাউন্ডেশনের রিডিং স্কিলে কথা বলে না। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা উৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনটি করতে বলেন। এখানে তিনি অনুসরণ করছেন, কি অনুসরণ করছেন? একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে তিনি নির্দেশ অথবা উৎসাহনের আকারে যেমন বলা হবে তেমনি করতে বলে। তিনি বললেন যে আমি তোমাদের যেমন বলবো তোমরা তেমন করে দেখাবে। এটা কি? নিজে করো কৌশল, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ, না করে শেখা নীতি, না গল্পকথন পদ্ধতি? আমি যেমন করব যেমন বলবো তোমরা সেরকম করবে। আমি যদি বলি তোমরা কানে ধরো তোমরা কানে ধরবে, আমি যদি বলি তোমরা হাতে ধরো হাতে ধরবে, আমি যদি বলি যে আঙ্গুলে ধরো আঙ্গুলে ধরবে, আমি যদি বলি তোমরা পায়ের পাতা ধরো তাহলে তোমরা পায়ের পাতাতে ধরবে। সুতরাং এটা কি হলো? এটা হলো ভাই টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ, তাই না? নেক্সট, ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল। ভাষা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। ভাষা কি? ভাষা হচ্ছে ব্যাখ্যা
এর সামাজিক উপায়। ভাষা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায়। ভাষা হচ্ছে জ্ঞাপন মানে ইন্টিমেশনের একটা সামাজিক উপায়। ভাষা হচ্ছে হস্তক্ষেপণের একটা সামাজিক উপায়। এখানে 108 কারেক্ট আনসার কী হবে? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করবে, তাড়াতাড়ি কমেন্ট, বড়িয়া কমেন্ট করুন ভাই। 108। ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল। কী হবে কারেক্ট আনসার? ভাষা হচ্ছে কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায়। ভাষা হচ্ছে আমি ভাষা ব্যবহার করব, আমি এমন ভাষা ব্যবহার করব যে আমি শুধু একলা এই ভাষাটা জানি, আর কেউ ভাষাটা জানে না, তাহলে এই ভাষাটা ব্যবহার করে আমার কি লাভ হবে? আমি এমন ভাষাটা ব্যবহার করব যেটা পারস্পরিক সবাই বুঝতে পারে, তার ক্রিয়া প্রতিক্রিয়া সবাই বুঝতে পারে, দুজনে তিনজন একটা ক্রিয়া প্রতিক্রিয়া পারস্পরিক হয়, ইন্টারেকশন হয়, সেটাই হচ্ছে কি ভাষার সামাজিক উপায়। ঠিক আছে ভাই? নেক্সট, কোনো পাঠ পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান নাম ধাম দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য কার থাকে? বৈশ্বিক মানে গ্লোবাল কম্প্রিহেনশন, লোকাল কম্প্রিহেনশন, ড্রয়িং ইনফারেন্স, তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট, পাঠটির ব্যাখ্যাকরণ, প্রতীয়মানতা নির্ণয়, স্থানিক অনুধাবন না বৈশ্বিক অনুধাবন। কারেক্ট আনসার কোনটি হবে? 109। কমেন্ট বক্স তাড়াতাড়ি ভাই। কোনো পাঠ পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান নাম ধাম দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য কার থাকে? আমরা বলি না স্থানীয় সময় কয়টা বাজে ভাই? কারণ সময় কিন্তু আন্তর্জাতিক সময় রয়েছে, স্থানীয় সময় রয়েছে। তো আমরা জেনারেলি একটা পাঠ পড়ে আমরা তখন সেটা স্থানীয় সময় নির্ণয় করি, আমরা আন্তর্জাতিক সময় নির্ণয় করি, তাই না? সুতরাং স্থানীয় অনুধাবন বা লোকাল কম্প্রিহেনশন ইজ দ্য রাইট আনসার। কোনো শিক্ষক শিক্ষিকা কি করলেন দেখুন তো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করছেন? একজন শিক্ষক শিক্ষিকা তিনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তকরণের জন্য একটা দীর্ঘ নিবন্ধ বা একটা আর্টিকেল তিনি তাদের পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করছেন? তিনি পঠন উপভোগ এবং ধারণাটিকে তিনি একটা আর্টিকেল পড়তে দিলেন। আর্টিকেল পড়তে দেওয়াটা তার কি এক্সটেন্সিভ রিডিং না ইন্টেন্সিভ রিডিং না জিক্স রিডিং না পার্টনারশিপ রিডিং? এটাকে ব্যাপক পাঠ বলবো, না নিবিড় পাঠ বলবো, না পরস্পর নির্ভর পাঠ বলবো, না অংশীভাগী পাঠ বলবো? কারেক্ট আনসার কোনটি হবে? 110। তো এক্সটেন্সিভ রিডিং কি, ইন্টেন্সিভ রিডিং কি, পার্টনার রিডিং কি, জিক্স রিডিং কি, বা রিডিংয়ের আরও কয়েকটি পার্ট রয়েছে, স্ক্যানিং কি, স্কিমিং কি, এই সবগুলি আমাদের কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে। কনসেপ্টের ক্লাসে আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো দেখুন এখানে কারেক্ট আনসার হবে কি, যখন আর্টিকেল পড়ে সে কিছু একটা যখন বোঝার চেষ্টা করছে আয়ত্তীকরণের ক্ষেত্রে, তখন সেটা হবে তার কি এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর বস্তু সামগ্রী ব্যবহার করেন কারণ শিক্ষক বা শিক্ষিকা বাস্তবে কি করতে পারেন? এটা হচ্ছে প্রশ্ন। এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য নতুন বস্তু সামগ্রীর প্রয়োজন, কারণ এতে করে শিক্ষক বা শিক্ষিকা বাস্তবে কি করতে পারেন? কেবল বাস্তব সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দভাণ্ডার গড়ে তুলতে পারি। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। এখানে দেখুন 1 নম্বর প্রশ্ন কি বলেছে? কেবল। প্যাডাগজির কোনো অপশনে যদি কেবল থাকে, অর্থাৎ যদি অনলি বা এলোন, আপনারা ইংলিশে যারা দেখছেন অনলি বা এলোন যদি থেকে থাকে কোনো প্যাডাগজির কোনোতে, সিডিপির প্যাডাগজি হোক বা যে কোনো সাবজেক্ট, যে কোনো কাইন্ড অফ প্যাডাগজি, যদি কেবলমাত্র বা অনলি বা শুধুমাত্র বা এলোন এই ধরনের যদি টার্ম থাকে আপনারা কেটে দেবেন, কারণ কেবল শব্দ প্যাডাগজিতে ব্যবহার হয় না। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়। কে বলেছে সমর্থ নয় ভাই? যেসব শিশুদের আইকিউ, ঠিক আছে, ইন্টেলিজেন্স
যেটা কোশিয়েন্ট, যেটা তার বুদ্ধাঙ্ক পরিমাণ যার যার বেশি রয়েছে, তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতেও সক্ষম হয়। ছোটো শিশুরা যাদের আইকিউ লেভেল কম আছে তারা পারবে না, ঠিক আছে, যাদের আইকিউ বেশি আছে তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতেও পারে। সুতরাং এটা হলো না। এটি শব্দগুলির সঠিক উচ্চারণ। আমরা বস্তু সামগ্রী ব্যবহার করব, যেমন আমি তাকে আজকে ব্ল্যাকবোর্ড শেখাচ্ছি। ব্ল্যাকবোর্ড শেখানোর ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড তাদের শেখাচ্ছি, ব্ল্যাকবোর্ড শেখার ক্ষেত্রে আমি যদি তার সামনে ব্ল্যাকবোর্ডটা ধরে দিই, এতে করে তার কি সঠিক উচ্চারণ হয়ে গেল? আমি তো ব্ল্যাকবোর্ড মুখে উচ্চারণই করছি না, শুধু তাকে ব্ল্যাকবোর্ডটা দেখাচ্ছি যে এটা এই দেখো, তাহলে তার কি উচ্চারণ, ব্ল্যাকবোর্ড উচ্চারণটা কি হয়ে গেল? না, উচ্চারণটা হলো না, তিনটা ক্যান্সেল। তো তিনটা অপশন এলিমিনেট করলে আফটার অপশন নাম্বার 4 কারেক্ট না হয় আর যাবে কোথায় ভাই? 4 তো কারেক্ট হতেই হবে, তাই না? এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। নেক্সট, কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না, এই সময় পর্বটিকে কি বলা হয়? একটা নতুন যখন কোনো একটা ভাষা একটা শিশু শিখতে শুরু করে, তখন শিক্ষার্থীটা ভাষাটা বুঝতে পারে কিন্তু সে ভাষাটা বলতে পারে না। এই যে সময় পর্ব, এই সময়কে কী পর্ব বলা হবে? বাক প্রবেশক, নীরব, প্রারম্ভিক উৎপাদন না প্রবেশক? বুঝতে পারছেন তো? একটা শিশু যখন প্রথমেই ভাষা শুরু করবে, শিখতে শুরু করবে, তখন সে ভাষাটা বুঝতে পারে কিন্তু সে বলতে পারে না। এই সময়কে আমরা কি বলবো? এটা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড। সে বুঝতে পারে কিন্তু বলতে পারে না, তো বলতে পারে না, দ্যাট ইজ কল্ড, ইট ইজ কল্ড সাইলেন্ট পিরিয়ড। একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক, একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কি করেন? শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলির উপরেই প্রশ্নপত্র তৈরি করবেন। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপরেই নির্ভর করবেন। একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কী করবেন? কোয়েশ্চেন নম্বর 113 কী হবে? কারেক্ট অ্যান্সার কমেন্ট করুন তো। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? 1 হবে না 2 হবে না 3 হবে না 4 হবে? আপনারা একটু কমেন্ট করুন তো ভাই, কারেক্ট অ্যান্সার কী হতে পারে ভাই? তাড়াতাড়ি ফাস্ট করবেন। দেখুন এখানে তো হচ্ছে কেবলমাত্র, আগে বলেছিলাম কেবলমাত্র কেটে দিন, কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত, শুধুমাত্র বই 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 পাঠ্যপুস্তক হলে হবে না, সম্পূর্ণরূপে বইয়ের প্রতি নির্ভর, একদম বই ছাড়া তিনি এক পাও যাবেন না। আমরা কোনো সময় রিলেটেড, যেমন আমি আপনাদের যদি একটা টপিক বোঝার চেষ্টা করি, যেমন আমি আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যদি আমি আপনাদের বুঝাই, আমি অনেক ক্লাসে বুঝিয়েছি, আপনাদের কনসেপ্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বুঝাতে গেলে কিছুটা অপ্রাসঙ্গিক কথা বা অপ্রাসঙ্গিক গল্প যেগুলো আমাদের বইতে নেই, এই গল্পগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, যাতে করে আপনি একদম খুব ভালো করে বুঝতে পারেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কী, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী। অর্থাৎ এইভাবে আমরা যখনই শিশুদের কোনো একটা কিছু বোঝাতে চাই, তখন শুধুমাত্র যে বইয়ে যা আছে শুধু তার উপর ডিপেন্ড না করে আমরা যদি বই ছাড়াও পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও, অর্থাৎ বই ছাড়াও, বইয়ের মধ্যে তো আছে ঠিক আছে, বই ছাড়াও আরও কিছু নতুন যদি কিছু গল্প গুজব বা নতুন কিছু কাহিনী যদি আমরা নিজে থেকে অ্যাড করে শিশুদেরকে বোঝাতে পারি, তাহলে কিন্তু খুব তারা ভালো করে শিখতে পারে। আর শুধুমাত্র অনলি একদম সম্পূর্ণরূপে অনুমোদিত যা বইয়ে অনুমোদন আছে তাই করব না ভাই, সেটা হচ্ছে না, ক্যান্সেল। শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখে দেবেন। প্রশ্ন যা আছে তোমরা সব মুখস্থ করো ভাই, সব প্রশ্ন শিখো। শেখা হলো না, এই ধরনের শেখা হয় না। আলটিমেটলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও, পাঠ্যপুস্তক ব্যবহার করব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমরা কি করব? অন্যান্য উপাদানও ব্যবহার করব, ঠিক আছে। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে রাখেন, আচ্ছা, পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করেন। মূল্যায়নের এই পন্থাকে কি বলা হবে? সমস্যা নির্ণায়ক অভীক্ষা মানে ডায়াগনস্টিক টেস্ট, ব্যক্তিগত ঘটনা নথি মানে অ্যানেকডোটাল রেকর্ড, সংযুক্ত বা সামেটিভ মূল্যায়ন বা পোর্টফোলিও মূল্যায়ন। প্রথমে তিনি কী করলেন? ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে বা ফাইলে রাখলেন।
পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করলেন। এই পন্থাকে আমরা কি বলবো? 114। যদি কোনো কিছু তথ্য যদি কোনো ফোল্ডারে বা ফাইলে রাখা হয়, ফাইল থেকে পোর্টফোলিও, কনসেপ্টটা যে বুঝিয়েছিলাম যে ফাইল থেকে কি হয়? পোর্টফোলিও হয়। যদি একটা শিশুর সবগুলা রেকর্ড যদি আমরা একটা ফাইলের মধ্যে কভার করে রেখে দিই, তো ফাইল মানে ধরে নিন ফোল্ডার, ফাইল বা ফোল্ডার আমরা এমনিতে রাখলে ফাইল, বা কম্পিউটারে যদি রাখি তাহলে ফোল্ডার, একটা ফাইল বা ফোল্ডারে যদি আমরা রেখে দিই তখন সেটা কি হয়ে যায়? আমাদের পোর্টফোলিও মূল্যায়ন হয়ে যায়। ঠিক আছে। আর সমস্যা নির্ণায়ক অভিজ্ঞতা, সমস্যা নির্ণায়ক অভিজ্ঞতা হচ্ছে কি ডায়াগনস্টিক টেক্সট, মানে তার সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে সেটা আমি খুঁজে বের করব, দ্যাট ইজ কল্ড ডায়াগনস্টিক। আর সামেটিভ মূল্যায়ন বা সংযুক্ত সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিক মূল্যায়ন বা সামেটিভ এভলিউশন যাই বলুন, সেটা একদম মানে দ্য এন্ড অফ দ্য সেশন বলতে পারেন। যেমন সেমিস্টার এক্সাম বা অ্যানুয়াল এক্সাম, ফাইনাল এক্সাম, এটা হচ্ছে কি এই ধরনের যে এক্সাম হয় সেটা হচ্ছে সামেটিভ মূল্যায়ন। নেক্সট, যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা শিখনে শিক্ষার্থীর মাতৃভাষায় হস্তক্ষেপ ঘটতে দেয় না তা হলো, যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেয় না তা হলো ডাইরেক্ট পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, দ্বিভাষিক পদ্ধতি, পরিস্থিতিগত পদ্ধতি। কারেক্ট আনসার কী হবে? 115। টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে মাতৃভাষা হস্তক্ষেপ ঘটতে দেয় না ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডে যা আছে আমরা তা বলবো, সেখানে মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেবে না। নেক্সট, নিচের কোনটি অধগামী বা ঊর্ধ্ব অধপন্থা অর্থাৎ কি টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়? আপনারা টপ ডাউন অ্যাপ্রোচ এটাই দেখলেন, টপ ডাউন অ্যাপ্রোচ, এটাকে টপ ডাউনে আনসার কারেক্ট করে দিলেন, হলো না। এখানে প্রশ্নে কি বলেছে? নিচের কোনটা টপ ডাউন অ্যাপ্রোচ নয়, নিচের কোনটা অধগামী বা টপ ডাউন অ্যাপ্রোচ নয় বলেছে, দেখুন 116। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্বজ্ঞানকে কাজে লাগায়। ঠিক আছে, প্রথমে আমি পূর্বজ্ঞানে গেলাম, পূর্বজ্ঞানের পরে অর্থ উদ্ধার করলাম, মানে ছোট থেকে বড় গেলাম। ঠিক আছে, টপ ডাউন, টপে থেকে ডাউনে যাচ্ছি। পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে চলেছে তা পূর্বানে অনুমান করা অ্যাকর্ডিং টু পূর্বজ্ঞানের কাজ করছে, সেটাও কারেক্ট। কবিতা ও গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসে, প্রথমে কবিতা বলবে তারপর সে বর্ণমালায় যাবে, মানে বড় থেকে ছুটে যাচ্ছে। ঠিক আছে, টপ ডাউন মানে বড় থেকে ছুটে যাবে, আর বটম আপ অ্যাপ্রোচ মানে ছোট থেকে বড় যাবে, প্রথমে বর্ণমালা শিখবে তারপর কবিতায় যাবে, দ্যাট ইজ কল বটম আপ অ্যাপ্রোচ। আর টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে কবিতা শিখবে তারপর বর্ণমালায় যাবে, বা কবিতা শিখবে তারপর কবিতা লাইন দেখবে, তারপর কবিতার দু লাইন দেখবে, তারপর তারপর অক্ষরে যাবে, তারপর বর্ণয়ে যাবে, তারপর শব্দে যাবে, একদম মানে ছোটো থেকে বড় আকারে, বড় থেকে ছোটো, বুঝতে পারছেন? তো তিনোটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে, কিন্তু অপশন টিটা টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে না, কেন হচ্ছে না দেখি। আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা বুঝে, সেটা ঠিক নয়, সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার আমরা দেখব রিমিডিয়াল টিচিং। হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং? রিমিডিয়াল টিচিং বা নিরাময়মূলক শিক্ষণ কি? শিক্ষার্থীর শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকাগুলিকে দূরীভূত করা। শিক্ষার্থীর যে শিখছে, শিক্ষার একটা যে ধারা রয়েছে, স্ট্র্যাটেজি, এখানে একটা ফাঁকগুলিকে দূরীভূত করা, তার যেখানে যেখানে প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সমাধান করা, ভুল বোঝা ধারণা কনসেপ্টগুলো শুধরে দেওয়া, সে যে জিনিসগুলো ভুল শিখেছে বা বুঝেছে সেগুলোকে শুধরে দেব, শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করা, নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটায়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? শিক্ষার্থীর শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকাগুলিকে দূরীভূত করা, মানে কি তার যেখানে সমস্যা হচ্ছে, যে ফাঁকগুলো রয়েছে, ফাঁকগুলো আমরা কী করব? ভরাট করব। নেক্সট, যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার, অক্ষর বা বর্ণ, শব্দ, প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে সেটিকে বলা হয় ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফাসিয়া, ডিসএফেক্সিয়া। এটা কারেক্ট আনসার কী হবে? এটা হচ্ছে কি লার্নিং ডিসেবিলিটিস, শিখন অক্ষমতা,
লার্নিং ডিসেবলের মধ্যে পড়ছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে দেখুন পড়ার কথা বলেছে, আমরা পড়ার একটা শব্দ পেয়েছি, পড়া মানে কি রেড। আর রিডিংয়ের যদি সমস্যা হয় তাহলে কী হবে? ডিসলেক্সিয়া। ঠিক আছে, যদি রাইটিংয়ের সমস্যা হয় তাহলে কী হবে? ডিসগ্রাফিয়া। যদি আমাদের ম্যাথসের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কী বলবো? হচ্ছে ডিসক্যালকুলিয়া। ভাষাগত সমস্যা হলে ডিসফেসিয়া। এই ধরনের সমস্যা আমাদের আছে। তো সমস্যার ক্লাসও আমাদের অনেক হয়েছে। ঠিক আছে ভাই, তো তারপর দেখছি আমরা আরও কিছু প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, প্রশ্নগুলো ডিসকাস করব। যেহেতু প্যাডাগজি ধরছি, প্যাডাগজি শেষ করছি। এখানে দেখুন নিচের কোনটি গ্রহণ দক্ষতা? কারেক্ট আনসার কি হবে বলুন? আপনারা বলুন এখানে কারেক্ট আনসার কোনটি হবে? শ্রবণ বাচন, শ্রবণ পঠন, বাচন লিখন, কথোপকথন না দক্ষতা? LSRW এখানে মনে রাখবেন, যখন আমি শুনবো তখন সেটা হবে রিসেপটিভ স্কিল। রিসেপটিভস আর ভাই রুক জানো ভাই কে দিখাতে ভাই, এটা হচ্ছে রিসেপটিভ স্কিল। যখন আপনি পড়বেন সেটা পড়া হচ্ছে রিসেপটিভ, মানে আপনি পড়ছেন, আপনি কিছু গ্রহণ করছেন, রিসেপটিভ। আপনি যখন কাউকে কিছু বলছেন তখন আপনি সেটা উৎপাদন করছেন, সেটা হচ্ছে কি আপনার প্রোডাক্টিভ, বা আপনি লিখছেন এটাও আপনার প্রোডাক্টিভ। তো এখানে প্রশ্নে বলেছে নিচের কোনটি গ্রহণ দক্ষতা? গ্রহণ মানে রিসেপটিভস। তো এখানে হচ্ছে এল এবং আর হচ্ছে আপনার রিসেপটিভ স্কিল, আর পি নয় এস এবং ডাব্লিউ হচ্ছে কি আপনার প্রোডাক্টিভ স্কিল। তো এল মানে লিসেনিং এবং রিডিং, মানে শ্রবণ এবং পঠন। তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার 2-তে রয়েছে 106, অর্থাৎ শ্রবণ এবং পঠন হচ্ছে কি আপনার গ্রহণ দক্ষতা। এবার যদি প্রশ্ন আসে নিচের কোনটি উৎপাদনমূলক দক্ষতা, তখন আপনি LSRW। ঠিক আছে, এবার আপনি এস এবং ডাব্লিউকে আপনি উৎপাদনমূলক দক্ষতা দিয়ে দেবেন। যদি প্রশ্ন উৎপাদনমূলক আসতো তাহলে আপনি এস এবং ডাব্লিউ দিবেন, মানে বাচন এবং লিখন। এই বাচন এবং লিখন অপশন নাম্বার 3 হয়ে যেত আমাদের কারেক্ট আনসার, যদি এখানে গ্রহণ না থেকে উৎপাদন থাকতো। ঠিক আছে, নেক্সট। প্রচলিত ভাষা শিখন উদ্দেশ্যে সম্পর্কে নিচের কোনটি সত্য? রৈখিক পদ্ধতিতে শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ হয়। লিখনের পূর্বে প্রথমে শ্রবণ, বাচন, পঠনের বিকাশ হয়। আর ভাই লিখনের পূর্বে প্রথমে শ্রবণ, লোকথন বিকাশ হয়, এই ধরনের কোনো কথা নেই, সবাই একই সঙ্গে ঘটে। একটি ভাষা শিখনের শিক্ষার্থী দ্বারা বিকশিত চূড়ান্ত দক্ষতাটি হবে লিখন, এমন কোনো কথা নয়। ভাষা দক্ষতা চারটায় কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। যদি সে ভালো করে শুনতে না পারে তাহলে ভালো করে বলতে পারবে না, ভালো করে বলতে পারবে না, ভালো করে বলতে না পারলে ভালো করে লিখতে পারবে না। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কি অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত আছে। সুতরাং চূড়ান্ত যে লিখন সেটা কোনো বলা যাচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডি যদি কারেক্ট আনসার হয়, শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপৎভাবে বিকশিত হবে, মানে একই সঙ্গে সবগুলা জিনিস মানে কী হবে? ডেভেলপমেন্ট হবে। একসঙ্গে সবগুলা জিনিস শ্রবণ, কথন, পঠন, লিখন, তারপর পর্যবেক্ষণ, চিন্তন, এই সবগুলা একই সঙ্গে কী হবে? ডেভেলপমেন্ট হবে। সুতরাং এখানে অপশন নাম্বার ডি কারেক্ট। অপশন নাম্বার ডি কারেক্ট হলে আপনি কী করবেন? অপশন নাম্বার 4-এ ক্লিক করে দেবেন, আর অপশন নাম্বার 4টা আপনি কালা করে দেবেন। মোটেই না ভাই, দেখুন এখানে দেখুন এটা হচ্ছে ডি ঠিক, অর্থাৎ অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এখানেই আপনাদের খেলা, আপনার শুদ্ধ আনসার ভুল হবে এই ধরনের সমস্যা যদি পড়ুন আপনি। ঠিক আছে ভাই, খুব ভালো করে কিন্তু কারেক্ট আনসার করবেন। পঠন হলো অর্থ নির্মাণ, এই উক্তিটির অর্থ কী? 108। আগে পঠন বা রিডিং কি আমরা বলেছি, ডিসকাস করেছি ক্লাসে। পঠন হলো অর্থ নির্মাণ, এই উক্তিটার অর্থ কী? পঠনের শুরু ধ্বনিতত্ত্ব, বাক্য, শব্দ এবং বাক্য শেখা থেকে। পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ের বিভিন্ন অর্থ আদান প্রদানের যোগ্য করে। পঠন হলো পঠিত বিষয়ের বর্ণমালার অক্ষর এবং শব্দের উচ্চারণ। তো এখানে 108-এর কারেক্ট আনসার কী হবে বলুন তো? পঠন হলো অর্থ নির্মাণ, এই উক্তিটির অর্থ কী? তো পঠন এমন একটা জিনিস যে আমরা যে জিনিসটা পড়ব সেটার আমরা ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করতে পারা। যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের রিডিংয়ের মূল মোটিভ।
তো পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। তারপর দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিটেড কোয়েশ্চেন আসে ভাই, এই প্রশ্নগুলো ভাই কি বলবো আপনাদের ভাই। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকে পাঁচজন শিক্ষার্থীর একটি দলে ভাগ করলেন, ঠিক আছে, ভাগ করলেন, এবং তাদের একটি বিষয় ও আলোচনা প্রসঙ্গ দিলেন যাতে তারা ধারণা সংগ্রহ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকের সাক্ষাৎকার ও তার অনুবাদ করে, তারা সংগৃহীত উপাত্ত এবং অনুবাদিত বিষয়কে নির্বাচন করে রিপোর্ট লেখে। এটি কি নামে পরিচিত? তিনি ক্লাসের যত ছাত্র আছে সবাইকে পাঁচটা দলে বিভক্ত করলেন। এই পাঁচজনে এক দল, এই পাঁচজনে আরেক দল, এই পাঁচজনে আরেক দল। তাদের প্রত্যেকে আলাদা আলাদা একটা কাজ দিলেন, যে তোমাদের এই একটা কাজ দিলাম, এই সবগুলা কাজ তোমরা কী করো, এটা তোমরা ধারণা কনসেপ্ট কালেকশন করো, ঠিক আছে, কালেকশন করে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে এই বিষয়ে তোমরা কে বুঝেছো সবগুলো তোমরা লিখে একটা রিপোর্ট সাবমিট করো। যেট ইজ কল প্রকল্প ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক ভাই, এই ধরনের কাজকে প্রজেক্ট ওয়ার্ক বলে থাকে। ডাইরেক্ট রিপিটেড প্রশ্ন। ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য অবস্থান কি? দেখুন সংবিধানের ইংরেজির মান্য ভাষা এখানেও কিন্তু আপনাদের কিন্তু বাংলাতেও চলে আসছে, এগুলোও জানতে হবে, তাই না? সহ সরকারি ভাষা, একটি মান্যতাপ্রাপ্ত ভাষা, শিক্ষায় দ্বিতীয় ভাষা, না সংযুক্ত সহকারী ভাষা? ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য ভাষা হচ্ছে অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে সংযুক্ত সরকারি ভাষা ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি পাঠকালীন কার্য? যখন পাঠ পড়ানো হবে, হোয়াইল রিডিং টাস্ক, যখন আপনি পাঠ পড়াচ্ছি, একজন শিক্ষক যখন পাঠ পড়াচ্ছেন তখন তার কাজ কি? অপশন নাম্বার 4টা দেওয়া আছে, দেখুন তো। 111 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে দেখি আপনাদের কি হয়। সমগ্র শ্রেণীগত কার্য প্রকল্পে শিক্ষকের উচিত সময়ের পূর্বে পাঠগত ধারণা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন। এখানে যখন পাঠ চলছে তখনের কথা বলা হয়েছে, পাঠের আগের কথা বলা হয়নি। শেষ, ক্যান্সেল, এলিমিনেট করলাম। কেন এলিমিনেট করলাম? এখানে বলেছে পাঠের আগেই তাদের ধারণা দেওয়া হবে। আমরা যখন পাঠ হবে তখনের কথা বলছি, আগের কথা কেন বলবো? শিক্ষার্থীর অনুমান করতে বলা হবে। অনুমান তারা কখন করবে? যখন পাঠ পড়া হবে না, পাঠ পড়ার আগে তাদেরকে অনুমান করে বলতে হবে। যখন পাঠ পড়ার কথা কেন হচ্ছে, এটা আগে হচ্ছে। শিক্ষক গৃহে নীরবে পড়বেন এবং সেটি ক্লাস শেখানোর জন্য প্রস্তুত হয়ে আসবেন। শিক্ষক পাঠটি যে বাড়িতে নীরবে পড়বেন এবং সেটা তো শিক্ষকের আগের ক্লাস হয়ে গেল। শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন তার আগের ঘটনা। আমি বলেছি যখন ক্লাস করবেন তখন কি করবে, সেই কথা। আলটিমেটলি অপশন অফ ইজ দ্য রাইট আনসার। শ্রেণীটি 4 জনের দলে ভাগ করা হবে। পাঠোদ্ধার সহজতর করবেন। পাঠটি একে একে পড়া হবে। শিক্ষক শিশুদের পাঠটি উপলব্ধি করবেন। ঠিক আছে, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা হলো পাঠ চলাকালীন কাজ। ভাষা কি ভাই? ল্যাঙ্গুয়েজ কি? বড়িয়া কোয়েশন। পদ্ধতিগুলির একটি পদ্ধতি, একটি ব্যাকরণ পদ্ধতি, একটি বৈজ্ঞানিক পদ্ধতি, একটি সামাজিক প্রতিষ্ঠান। কোয়েশন 112, বহুত বড়িয়া কোয়েশন। 112 কী হবে কারেক্ট অ্যান্সার? আপনাদের মত অনুযায়ী আপনারা কমেন্ট করুন। ভাষা কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা হলো পদ্ধতিগুলার একটা পদ্ধতি। ভাষা কি? ভাষা হচ্ছে পদ্ধতিগুলির একটা পদ্ধতি। ঠিক আছে। গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলি শিক্ষণ হলো। গঠনমূলক আবেদনের মাধ্যমে, গঠনমূলক যে আবেদন হবে, গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলির শিক্ষণ হলো প্রথাগত জ্ঞান, নির্দেশাত্মক জ্ঞান, বিষয়গত জ্ঞান, না বস্তুগত জ্ঞান। 113। গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলি শিখানো হচ্ছে কি? নির্দেশাত্মক জ্ঞান। মূল্যায়ন উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য? এটাকে আমি একটু জুম আউট করতে হচ্ছে, না হলে পুরোটা আসছে না। মূল্যায়নের উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য?
শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করার জন্য মূল্যায়ন। শিক্ষার্থী যা যা শিখছে সেটা আমরা মূল্যায়নের মাধ্যমে নিতে পারি বা বুঝতে পারি, ঠিক আছে, কারেক্ট। শিক্ষার্থী যা শিখেনি সে সম্পর্কে জানার জন্য মূল্যায়ন, ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার্থী আমি একটা এক্সাম নিলাম বা একটা মূল্যায়ন করলাম, শিক্ষার্থী কী কী বুঝতে পারলো না শিখলো না সেটাও আমি জানতে পারি। ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করার জন্য মূল্যায়ন না। শিক্ষার্থীর অবস্থান, অবস্থান মানে কি, শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছে, মানে সে কতটুকু মানে দুর্বল শ্রেণীতে রয়েছে, তাকে তার মানে ক্লাসটা স্থির করব। ক্লাস স্থির করতে বলতে যেমন আমরা বলি না যে গাদ্দাগুলোকে গাদ্দার দিকে রাখো, ভালোগুলোকে ভালোর দিকে রাখো। এই এই যে গাদ্ধা জাতীয় যে শব্দগুলো বা খারাপ স্টুডেন্ট যেগুলো বলতে পারি, এগুলাকে আমরা অবস্থান নির্ণয় করি, এগুলো আমরা কখনো করি না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য মুঠি না ভাই, আরে ভাই সেটা কোনো কথা নয়, আমরা পরীক্ষা নিই না পাস করার জন্য। সুতরাং এবি কারেক্ট, তো এবি কারেক্ট মানে অপশন নাম্বার 2 এ এবং বি সত্য, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020-এ ধ্রুপদী ভাষার মান্যতা দেয়। ধ্রুপদী ভাষার মান্যতা কখন দিয়েছিল? এনইপি ত্রিভাষা নীতির ক্ষেত্রে, বিদ্যালয়গুলির প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসাবে, প্রাথমিক স্তরে সব শিশুদের জন্য একটি ভাষা হিসাবে। কারেক্ট অ্যান্সার কী হবে? 115। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 ধ্রুপদী ভাষার মান্যতা দেবে মাধ্যমিক স্তরে অতিরিক্ত একটা নির্বাচিত বিষয় হিসাবে। মাধ্যমিক স্তরে একটা অতিরিক্ত নির্বাচিত বিষয়, অতিরিক্ত একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট বিষয় হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ধ্রুপদী ভাষার মান্যতা দেবে, ঠিক আছে, সেটা মাথায় রাখবেন, প্রশ্ন আসতে পারে। সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয়? একটি ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? বিশুদ্ধ ব্যাকরণ সংযোগ সাধনে রীতির উপস্থাপনা, রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিখন, প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বের করা, বাস্তব জীবন সদৃশ সংযোগ সাধনের অভ্যাসে রীতিগুলি সরবরাহ করা। একটি ব্যাকরণ শিখন প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয়? এটা কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার জানিয়ে দিন, ঠিক আছে ভাই, আপনার জন্য রাখলাম। খুব সহজ প্রশ্ন, ঠিক আছে, কোনটা সত্য নয় এটা ভেবুন এবং কারেক্ট অ্যান্সার করুন। নেক্সট, শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়নের সহায়ক? শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলাটা, একটা পঠিত গল্প রয়েছে, এই গল্পকে তার নিজের ভাষায় আবার বলবে, সেটা তার কী ধরনের মূল্যায়নের সহায়ক হবে? সঠিকতা, অনর্গলতা, উপলব্ধি না তার স্মৃতি? এটা হচ্ছে উপলব্ধি। সে কতটুকু উপলব্ধি করতে পেরেছে, কতটুকু বুঝতে পেরেছে, যদি সে ভালো করে বুঝতে পারে তাহলে সে আবার বলতেই পারবে, যদি বুঝতে পারে না তাহলে বলতেই পারবে না। সুতরাং উপলব্ধির দ্বারাই অ্যান্সার। নেক্সট, শিক্ষণে শিক্ষার্থীকৃত ভাষাগত ত্রুটি কোনটি? শিক্ষণে সহায়তা করে, শিক্ষণে বাধা হয়ে দাঁড়ায়, সংশোধন কার্যভার বৃদ্ধি করে, শিক্ষার্থীর নকারাত্মক নবসংযোজন প্রদান করে। তো 118 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? শিক্ষণে শিক্ষার্থীকৃত ভাষাগত যদি সমস্যা থাকে তাহলে সেটা শিক্ষণের সহায়তা করে, কারণ আমরা যদি কোথাও ভুল হয় তখন আমরা বুঝতে পারি যে ওই জায়গাতে ভুল হচ্ছে, তারপর আমরা শেখার চেষ্টা করি, তাই না? তারপর দেখুন, একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে একটা উত্তম বাচন প্রক্রিয়া যেখানে শিক্ষকরা অধিক কথা বলে, যেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলে, অসম অংশগ্রহণ, স্পষ্ট বক্তা, শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক হয়। 119। যেহেতু বর্তমান আমাদের চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, তো যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, সেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলবে, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীরা যেখানে অধিক কথা বলবে সেটাই হচ্ছে উত্তম বাচন প্রক্রিয়া। নেক্সট,
তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হচ্ছে, ভাষা গ্রহণ দক্ষতার নীতি। তার আগে বলে দিই যে 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত সমস্ত ক্লাসের পিডিএফ, অর্থাৎ সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন বাংলা ভাষায় 2012 থেকে 2024 পর্যন্ত সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন একটি মাত্র পিডিএফে আপনার জন্য আমরা তৈরি করেছি, যেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলি আপনাদের থাকবে। সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রিভিয়াস 12 বছরের 2012 থেকে রিসেন্ট 24 পর্যন্ত লাস্ট যেটা সিটেট হয়েছিল, এই লাস্ট সিটেট পর্যন্ত আমাদের এই সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন এখানে একটি মাত্র পিডিএফ আপনার জন্য তৈরি করা হচ্ছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে সামান্য একটা আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার মোবাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় দেখে নিই। ভাষা গ্রহণ দক্ষতার অর্থ হচ্ছে ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা, নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা শেখন, নিয়ম নির্ধারিত বিন্যাসে সচেতনভাবে ভাষা শেখন, আর ভাষা সম্পর্কিত শিখন। তো এখানে দেখুন ভাষা গ্রহণ দক্ষতা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কোনো নিয়ম থাকে না, নিয়ম বহির্ভূত। অসচেতনভাবে শিখে নেয়, অসচেতন, কোনো সচেতন না। কী করে যে সে শিখলো সে নিজেই বুঝবে না যে আমি কী করে শিখলাম। দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা কনসেপ্ট ক্লাসে আরও ডিটেলস আলোচনা এবং কোন প্রশ্নের কারেক্ট আনসার কোনটা কারেক্ট হবে সেটা আমরা বলার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই প্রত্যাশা রাখছি। কারণ কি, কারণ এতে করে আপনাদেরও যে ক্যাপাসিটি, এটা ক্যাপাসিটি বিল্ডিংটা ডেভেলপড হবে, অর্থাৎ আপনাদের কার কতটা আনসার কারেক্ট হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং প্রতিদিন আমাদের এই চ্যানেলে নিয়মিত ক্লাস আপনারা পেয়ে যাবেন সিটেট পরীক্ষার বাংলা ভাষার। সুতরাং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবেন। ধন্যবাদ। নিবিড় পাঠ বা এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা হলো, এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা কি, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং কি এবং ইন্টেন্সিভ রিডিং কি। মনোরঞ্জনের জন্য পড়া, সম্পাদনার জন্য পড়া, পাঠটিকে গভীরভাবে বোঝার জন্য পড়া, পাঠটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়ার জন্য পড়া। তো এক্সটেন্সিভ রিডিং মানে কি, পাঠটিকে গভীরতর রূপে বোঝার জন্য পড়া, খুব ভালোভাবে বোঝার জন্য আমরা পড়ব। দ্যাট ইজ কল এক্সটেন্সিভ রিডিং। নেক্সট, কোনো পাঠ বা টেস্টকে আনুপঙ্খিক তথ্যাবলীর জন্য পড়া। আমরা কিছু তথ্য কালেকশন, অনলি ফর ডাটা কালেকশন করব। এটা পাঠ পড়ে হয়তো আমরা এখান থেকে ডাটা খুঁজছি, এটা কোনো একটা বিষয় আমাদেরকে খুঁজতে হবে, জানতে হবে। তো বিষয়টা আমরা এই সম্পূর্ণ পত্রিকার কাগজটা এটা থেকে পড়ে আমরা এই তথ্যটা খুঁজে বের করব। এই যে পড়াটা হচ্ছে কী ধরনের পড়া, ব্যাপক পাঠ মানে এক্সটেন্সিভ, আনন্দ পাঠ না প্রসেস রিডিং না ইন্টেনসিভ রিডিং। কারেক্ট অ্যান্সার কী হবে? 107 কারেক্ট অ্যান্সার। কমেন্ট বক্স তাড়াতাড়ি করুন ভাই, আমরা অফিসিয়াল আনসার চেক করছি কি রয়েছে অফিসিয়াল আনসারে। ওয়া বহুত বড়িয়া ভাই। কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? সম্পূর্ণ একটা পেপার কাট আমাদের কাছে রয়েছে, পেপার কাটটা আমরা পড়লাম, পড়ে এখান থেকে শুধুমাত্র একটা তথ্য আমরা বের করলাম এবং এই তথ্যটা বের করার জন্য আমরা পড়েছি, দ্যাট ইজ কল নিবিড় পাঠ। ঠিক আছে, খুব ভালো করে পড়েছি যাতে করে মিস না হয় যে টপিকটা। ঠিক আছে না, মিস হলে কিন্তু তথ্যটা পাবো না। লিখন প্রক্রিয়ায় খসড়া বা নকশা প্রণীত ড্রাফটিং করা হয়। লিখন প্রক্রিয়া ড্রাফটিং কখন করা হয়? যখন আমরা লিখব, রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসে ড্রাফটিং কখন করব? পরিকল্পনার পর, পুনরীক্ষণের পরে, সম্পাদনার পরে না পুনর্লিখনের পরে? আমরা ড্রাফট লেখার সময় ড্রাফট বানানো হয়, লেখারও 5টা বা 6টা স্টেপ রয়েছে। ঠিক আছে, এই 6টা স্টেপে কিন্তু আমাদের লিখনটা সম্পন্ন হয়, স্টেপ, প্রত্যেকটা স্টেপ। তো এই ড্রাফটিং তার মধ্যে একটা স্টেপ হচ্ছে ড্রাফটিং। তো ড্রাফটিংটা আমরা প্ল্যানিংয়ের পরে করব না রিভিউর পরে করব না এডিটিংয়ের পরে করব না রিরাইটিংয়ের আগে? অর্থাৎ ড্রাফটিংয়ের ঠিক আগে কি হয়, প্রশ্নটা হচ্ছে যে ড্রাফটিংয়ের ঠিক আগে কি আসবে সেটা আমাদের বসাতে হবে, তাই না? তো এটা কারেক্ট অ্যান্সার হবে প্ল্যানিং। প্রথমে পরিকল্পনা করব, প্ল্যানিং করব, কি লিখবো, প্ল্যানিংয়ের ঠিক পরেই আমাদের কী হবে, একটা ড্রাফটিং হবে। ঠিক আছে, লিখন প্রক্রিয়ার শেষ ধাপ কি? রাইটিংয়ের যে স্টেজ রয়েছে, এই স্টেজের একদম শেষ ধাপ বা লাস্ট স্টেজটা কি?
প্রকাশনা পাবলিশিং, মনো মাইন্ড চিন্তন বা মাইন্ড ম্যাপিং, ত্বরিত বিকল্প চিন্তা বা বিচার বিবেচনা বা ব্রেনস্টর্মিং যাকে বলা হয়, বা রিভিউ। তো রাইটিং স্কিল বা রাইটিং প্রসেসের একদম লাস্ট স্টেপটা কী হবে? কমেন্ট করুন তো তাড়াতাড়ি ভাই, কী হতে পারে? বড়িয়া কোয়েশ্চেন, মজাদার কোয়েশ্চেন ভাই। এই ধরনের প্রশ্ন পাবেন ভাই আপনার এক্সামে, কারণ অনলাইন কোয়েশ্চেন পেপার অনেক রিপিট হয়। আমরা দেখেছি 22-এর প্রশ্ন 23-এ এসেছে 1-2টা, 24-এ এসেছে 1-2টা। তো এইবারে যে এক্সামে আসবে না সেটা কোনো কথা নয়। লিখন প্রক্রিয়ার শেষ ধাপ কি? লিখন প্রক্রিয়ার একদম লাস্ট হচ্ছে কি? প্রকাশনা বা পাবলিশিং। ঠিক আছে, পাবলিশ করে দিলাম তো শেষ, আর কি করব? আমি একটা বই লিখলাম, লেখা স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করতে করতে সবার শেষে লেখাটা শেষ করে আমি কি করলাম? পাবলিশ করে দিলাম, লেখাটা শেষ হয়ে গেল। তারপর কি আর কিছু বাকি আছে? না। মুক্ত লিখন বা ফ্রি রাইটিং হচ্ছে, ফ্রি রাইটিং কি? মুক্ত লিখন বা ফ্রি রাইটিং মানে কি? যে কোনো উৎস থেকে ঋণ নিয়ে লেখা, কবিতা হয়ে ওঠা লেখা, নিয়মবিধির তোয়াক্কা না করে যা মনে আসে তা লেখা, কোনো কিছু না জেনে আনুপাঙ্কিক হিসাব লেখা বা জার্নালে আনুপাঙ্কিক হিসাব লেখা। তো মুক্ত লিখন বা ফ্রি রাইটিং শব্দের অর্থ কি? ফ্রি মানে কোনো বাধা নিষেধ নাই, যা মনে আসে তা লেখো। দ্যাট ইজ কল নিয়মবিধির তোয়াক্কা না করে মনে যা আসে তা লেখা। শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? শিক্ষিকা অর্থবোধ, তিনি বলছেন না অর্থ দরকার নেই, আমার বাক্যের বিন্যাসগুলো যদি মনে রাখে তো সাফিসিয়েন্ট। এখানে তিনি কোন পদ্ধতি অনুসরণ করছেন? ব্যাকরণ, অনুবাদ, যোগাযোগ পন্থা, প্রত্যক্ষ না গঠনমূলক? আমরা দেখতেই পাচ্ছি এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ফলো করা হচ্ছে। কারণ বাক্যের বিন্যাস, বাক্য কীভাবে গঠন হয়, প্রথমে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা যদি তার মনে থাকে তখনই একটা ছাত্র সাফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু শিক্ষিকা। এই যে পদ্ধতি, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। বাক্যের গঠনগত পদ্ধতি সম্পর্কে তিনি সচেতন। নেক্সট, ভাষার ক্ষুদ্রতম একক কি? বড়িয়া কোয়েশ্চন ভাই। ভাষার ক্ষুদ্রতম একক কি? মরফিউম, সিমেন্টিক, ফনিম না সেন্টেক্স? এই কোয়েশ্চনটা আমাদের ইংলিশ প্যাডাগজিতেও কিন্তু আসে। দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। মিনিংফুল একটা থাকবে, কারণ অর্থপূর্ণ রয়েছে, তাই না ভাই? তো ইংলিশ প্যাডাগজিতেও কিন্তু আমরা প্রশ্ন পাই। তো দেখুন কারেক্ট আনসার কী হবে বলুন তো, কী হতে পারে? 112 কী হবে? এটা হবে ফনিম। ক্ষুদ্রতম উচ্চারণ, ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে কি আমাদের? ফনিম। একজন শিক্ষিকা মনে করেন যে অন্যান্য দক্ষতা বা সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে। এ ব্যাপারে তিনি কোন তাত্ত্বিকের সঙ্গে একমত হচ্ছেন? অর্থাৎ কোন তাত্ত্বিক একথা বলেছেন? আমরা ডাইরেক্টলি একথা বলতে পারি, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, তো আমরা ডাইরেক্ট একথা বলতে পারি যে কোন তাত্ত্বিক বা কোন সাইকোলজিস্ট বলেছেন যে অন্যান্য দক্ষতা ও সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে, বা মানুষ ভাষা অভিজ্ঞতার মাধ্যমে শিখে, কথাটা কে বলেছেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। পিয়াগেট, চমস্কি, স্কিনার বা ভাইগোটস্কি? 113 কি হবে কারেক্ট আনসার? আরে ভাই স্কিনার কি বলেছেন? ভুলভাল কেন উত্তর দিয়েছেন? স্কিনার কথাটা বলেছিলেন যে মানুষ ভাষা শেখে কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে। বড়িয়া ভাই। শিশুদের সঙ্গে সরল ভাষায় অর্থাৎ সিম্পল স্পিচ, উচ্চ স্বরাগম অর্থাৎ হাই পিচ এবং স্বরের উত্থান পতন সহকারে কথা বলা কিসের দৃষ্টান্ত? শিশুদের সঙ্গে আমরা অনেক সময় সহজ ভাষায় কথা বললাম, কোনো কোনো সময় উচ্চ স্বরে কথা বললাম, আবার কোনো কোনো সময় উচ্চ নিচ্চ স্বর মিলিয়ে কথা বললাম। এই যে কথা বললাম সেটা কিসের দৃষ্টান্ত? অতি সাধারণীকরণ, ভাষাতাত্ত্বিক কথন, বেলিং বা বালভাস বা বাবলিং যাকে বলা হয়, তারপর শিশু পরিচালিত কথন, চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। এটা কারেক্ট আনসার হচ্ছে চাইল্ড ডাইরেক্টেড স্পিচ, শিশু পরিচালিত কথন। শিশুদের পরিচালনা করতে গেলে কখনো কখনো খুব নরম স্বরে কথা বলতে হয়,
কখনো কখনো মিডিয়াম স্বরে কথা বলতে হয়, কখনো কখনো যখন শিশুরা কথার অবাধ্য হয়ে যাচ্ছে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন একটু হাই স্পিচে কথা বলতে হয়। ব্যাপার বুঝতে পারছেন? দ্যাট ইজ কল চাইল্ড ডাইরেক্টর স্পিচ। ওয়াও, আবার চলে আসলো শিক্ষণ অক্ষমতা। যে শিক্ষণ অক্ষমতা লার্নিং ডিসেবিলিটি থাকিলে ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয় বলে পঠন সমস্যা দেখা দেয়, তাকে কি বলে? পঠন সমস্যা। দেখুন, প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরে দেখ না কেন, প্রশ্নের মধ্যেখানে কিন্তু একটা ইঙ্গিত আমাদের দিয়ে দেয়। প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরিয়ে দেখ না কেন বাবা, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত আমাদের দিয়ে দেয়, যে ইঙ্গিতের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কারেক্ট আনসার কি হবে। ভাই, আমরাও শিখে গেছি ভাই, তারা জানে না। দেখুন এখানে, দেখুন কি বলেছে, লার্নিং ডিসেবিলিটি থাকলেও ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয়, এইসব অনেক কথা বলেছে, আমরা কিচ্ছু জানবো না। এখানে শুধু দেখবো পঠন সমস্যা দেখা দেয়, পঠন সমস্যা, রিডিং। তো রিডিং প্রবলেম হলে কী হয়? ডিসলেক্সিয়া। আমরা অনেক শিখেছি ভাই, ডিসলেক্সিয়া কোথায় আছে খুঁজে নাও। অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 ডিসলেক্সিয়া। যদি সেখানে বলতো এই সব সমস্যা সমাধান করে তার লিখনের সমস্যা দেখা দেয়, দ্যাট ইজ কল রাইটিং। রাইটিং হলে কী হবে? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া। এখানে তার ম্যাথসের গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে, যোগ বিয়োগ পূরণ ভাগ করতে পারছে না, গাণিতিক সমস্যা দেখা যায়। ডিসক্যালকুলিয়া, ক্যালকুলেটর থেকে ক্যালকুলিয়া, ভেরি সিম্পল। ভাষাগত সমস্যা, দ্যাট ইজ কল অ্যাফাজিয়া। 4টা কমপ্লিট। দ্যাট ইজ কল কনসেপ্ট ইজ ক্লিয়ার, কনসেপ্ট ইজ দ্য মোস্ট পাওয়ার। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর উচ্চারণে ভুল হয়, ওয়াও বড়িয়া। ক্লাস 6-এ পড়ে কিন্তু তার উচ্চারণে ভুল হয় ভাই, এবার আপনি কী করবেন? এই দেখুন, শিক্ষিকা তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। কিভাবে? একজন শিক্ষিকা, আপনি কি করবেন? ধরে নিন আপনি একজন শিক্ষিকা ভাই, আপনাকে বলছি, আপনি ভিডিও দেখছেন, আরে ভাই আপনাকে বলছে, ওই যে আপনি যে দেখছেন যে আমার ক্লাসটা, আপনাকে বলছি, আপনি একজন ধরে নিন, আপনি একজন শিক্ষক ধরে নিন, ক্লাস 6-এর, আপনি ক্লাসে গেছেন, ক্লাস 6-এর একজন ছাত্র কিন্তু ভুল করছে উচ্চারণ করতে, তো আপনি কি করবেন বলুন তো? কমেন্ট করুন না। কি 1 2 3 4 কী হলো 116, কী করবেন আপনি? আপনি আপনার মত কমেন্ট করুন। দেখুন অপশনে কী দিয়েছে দেখি। তার মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন। প্রথমে তার মা বাবাকে ডেকে আনবেন, তোমার ছেলে তোমার মেয়ে বানান ভুল করছে, উচ্চারণ ভুল করছে, বাড়িতে ঠিকঠাক করুন, এভাবে তার মা বাবাকে গরম দেবেন। নাম্বার 1। নাম্বার 2, ভুল করার সময় তাকে এখানে ভুল হয়েছে চপ, এটা তারপর আপনাকে সংশোধন করে দেবেন। তারপর কি করবেন? তার বলা শেষ হলে, তার কথা বলাটা শেষ হলে তাকে বলবেন, তোর কথাটা শেষ তো এবারে এখানে এই শব্দটা হবে না, এটার উচ্চারণ ওই জিনিসটা হবে। আপনি তাকে সঠিক উচ্চারণটা তাকে শুনিয়ে দেবেন আফটার কমপ্লিট হিজ স্পিচ অর হিজ রেসিটেশন। তার কবিতা বা তার গল্প বা তার যা কিছু বলার, তা বলার শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন, মধ্যেখানে তাকে ডিস্টার্ব দেবেন না। আরেকটা হচ্ছে 4 নম্বর, কি সঠিক উচ্চারণটির পুনরাবৃত্তি করবেন। তো কারেক্ট আনসার কী হবে অ্যাকর্ডিং টু ইউ? আপনি যে আমার ভিডিও দেখছেন, আপনাকে বারবার বলছি, অ্যাকর্ডিং টু ইউ কারেক্ট আনসার কী হবে? 1 2 3 4 কমেন্ট করুন। 116 কারেক্ট আনসার কী হবে ভাই? ফাটাফাটি কারেক্ট আনসার চাই। প্রথম, মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন না, সঠিক উচ্চারণটি পুনরাবৃত্তি করবেন না, ভুল করার সময় তাকে থামতে দেবেন না। নিয়ম হচ্ছে, ছাত্ররা যখনই ভুল করবে, যে কোনো ব্যাপারে ভুল করবে, সেটা আপনার রিডিং হোক, স্পিকিং হোক, রাইটিং হোক বা লিসেনিং হোক, যে কোনোটাতে ভুল করুক, আপনি তাকে ডাইরেক্ট আপনি তৎক্ষণাৎ তাকে বলবেন না, আফটার কমপ্লিট দিস টাস্ক, তার কাজটা শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন যে তোমার ওই জায়গাটাতে ভুল হয়েছে, বা তুমি যে উচ্চারণ করেছিলে ওই উচ্চারণটা, ওই শব্দটা তোমার ভুল হয়েছে, ওটাকে শুদ্ধভাবে এইভাবে হবে। লেখার সময় যদি হয়, তো দেখো তুমি এই বানানটা এইভাবে লিখেছো, এটা এইভাবে নয়, এটা শুদ্ধ বানান এটা হবে, শুদ্ধ বানান এটা হবে, শুদ্ধ বানান এটা, আফটার কমপ্লিটিং হিজ রাইটিং। নেক্সট, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে হিতকর বা লাভদায়ক মনে করা হয়। ওই পরিবেশ তৈরির একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে আমরা হিতকর বা লাভদায়ক বলে মনে করি। আমরা মনে করি কি, যে মুদ্রণ যে সমৃদ্ধ পরিবেশ আছে, এটা খুব লাভদায়ক। ওই পরিবেশ তৈরির জন্য একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ কি দেখি তো, শিশুদের মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করা, শ্রেণীকক্ষ ও স্কুলের দেওয়ালগুলিতে কৌতূহল উদ্দীপক, গল্প, কবিতা, শিশু সম্পর্কিত তথ্যাবলী সেটে রাখা, শিক্ষক শিক্ষিকাদের মুদ্রিত কর্মবিধি বা ম্যানুয়াল, হ্যান্ডবুক, গাইডবুক প্রদান করা,
শিশুদের অঙ্গুলি মুদ্রণ বা থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, অন্যান্য মুদ্রণ কার্যের মতো সৃজনশীল কার্যাবলীর সুযোগ প্রদান করা। 117 কারেক্ট আনসার কি হবে? দেখুন, আমাদের মুদ্রা কথা হচ্ছে শিশুরা শিখবে কি করে, এটা হচ্ছে মুদ্রা কথা। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের হাতে কর্মপ্রীতি ম্যানুয়াল বই দিয়ে দিলাম, হ্যান্ডবুক দিয়ে দিলাম, গাইডবুক দিয়ে দিলাম। শিক্ষক শিক্ষিকা কী করলেন, ঘরে নিয়ে চলে গেলেন, ইচ্ছা হলে একবার পড়লেন, না হলে পড়লেন না, তিনি ঘরে রেখে দিলেন। শিশুরা কী শিখলো? কিচ্ছু শিখলো না। শিশুদের অঙ্গুলি মুদ্রণ, থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং এইগুলা দিয়ে দিলাম, সেটা কোনো কিছু লাভ হলো না। শিশুরা মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করলাম, সরকার থেকে বই সাপ্লাই দিয়েছে, আমরা কি করলাম, স্কুলে এসে বই ডিস্ট্রিবিউট করে দিলাম। বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইজ কমপ্লিটেড অল ওভার। ফটো আমরা স্ন্যাপ করে রেখে দিলাম যে আমরা বই ডিস্ট্রিবিউট করে দিয়েছি। শিশুদের শিক্ষা কোথায় হলো? শিক্ষা হলো না, ক্যান্সেল। তো শিশুদের শিক্ষা 4টা অপশন থেকে কখন হবে? যদি শ্রেণীকক্ষ বা স্কুলের দেওয়ালে যদি কিছু গল্প, যদি কিছু কবিতা, বা যদি কিছু ABCD, যদি কোনো আপেল, যদি কোনো কলা, যদি কোনো 1 2 3 4 এই ধরনের যদি কিছু লেখা থাকে, তখন ওই জিনিসগুলো দেখে দেখে শিশুরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। দ্যাট ইজ কল অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিপুণ ভারত নিপুণ আসাম FLN মিশন, বহুত বড়িয়া ভাই একটা কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু এবার নতুন 2-3 বছর থেকে 2022 থেকে আমরা দেখতে পাচ্ছি। 2022-এ, 2023-এ এবং লাস্ট যে 2023-24-এর যে পরীক্ষা হয়েছিল, এই 24-এর জানুয়ারি মাসের যে পরীক্ষা, এই পরীক্ষাতেও কিন্তু আমাদের এই FLN নিপুণ আসাম থেকে প্রশ্ন এসেছিল। এইবারও আমাদের FLN নিপুণ আসাম থেকে প্রশ্ন আসবে, আপনারা ভালো করে দেখবেন এই টপিকটা। নিপুণ ভারত মিশন কার্যাবলী অনুযায়ী প্রত্যেকটা রাজ্যকেই FLN এর শিকন লক্ষ্য আবশ্যক রূপে পূরণ করতে হবে। প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য হলো। আর একটা কথা, এই সবগুলা ক্লাসের PDF তথা 2012 থেকে শুরু করে 2024 ইংরেজির পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অফিসিয়াল আনসার কি সহ ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে দিন। এখান থেকে আপনি সেই বইটা ডাউনলোড করে নিতে পারবেন। কিছু সামান্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর আপনার ইমেল বা জিমেলে আপনি চেক করবেন, এখানে আপনার PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড হতে তবুও প্রবলেম হয়, অবশ্যই সহজ গুরুর আপনারা কমেন্ট করবেন। কমেন্টে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের পাঠিয়ে দেব। কোনো সমস্যা প্রবলেম হবে না, আমি রয়েছি আপনাদের সঙ্গে, টেনশনের কোনো ব্যাপার নেই। আপনারা শুধুমাত্র ভালোভাবে একটু প্র্যাকটিস করুন, এক্সামটা যাতে একটা ভালো নম্বর ক্র্যাক করতে পারেন এইবার, এই প্রত্যাশা রাখবেন, কারণ সময় কিছুটা রয়েছে তুলনামূলকভাবে। দেখুন, তো এই নিপুণ আসাম বা FLN এর মতে প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য কী? বয়স অনুপাতে নির্ধারিত অপঠিত আননোন টেক্সট থেকে 4-5টি সহজ শব্দ সম্বলিত ছোট ছোট বাক্য পড়তে পারা। ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়ার জন্য কোন পঠন কৌশলটি অবলম্বন করা হয়? কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়ার জন্য কোন পঠন কৌশলটি অবলম্বন করা হবে? ব্যাপক পাঠ, নিবিষ্ট পাঠ বা খুঁটিয়ে পড়া স্ক্যানিং, অনুপঙ্কিক পাঠ, চক বোলানো, না সামগ্রিক পাঠ, না স্কিমিং? 119। পরীক্ষার জন্য পড়বেন মানে কি? পরীক্ষার উদ্দেশ্যে একটা বিষয়ে পড়বেন মানে কি আপনি ভালো করে পড়বেন না? আপনি সিটের দিচ্ছেন, ধরে নিন আপনি সিটের দিবেন, এবার আপনি সিটের দিচ্ছেন, আপনি কি ভালো করে পড়বেন না উপরে উপরে পড়ে যাবেন? উপরে পড়ে যাবেন না একদম খুঁটিয়ে নাটি একদম প্রত্যেকটা টপিক ঝালাই মালাই করবেন? নিশ্চয়ই ঝালাই মালাই করবেন, তার মানে কি স্ক্যান করবেন, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। দ্যাট ইজ কল অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। এই দেখুন অফিসিয়াল আনসার কি রয়েছে, আপনার আনসার কি দেখে আপনার জন্য ক্লাস প্রোভাইড করছি। শুধু অনলাইন নয়, 2022-এর অনেকগুলো পেপার আছে, তাছাড়া 2012, 13, 14, 16, 18 অর্থাৎ একদম 2012 থেকে শুরু করে 24 পর্যন্ত, 21, 22, 23, 24, 19 সবগুলো কোয়েশ্চেন পেপার এখানে আপনারা একটি মাত্র PDF পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন, এটা লিঙ্ক পাবেন। কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়া, আচ্ছা এটা তো হয়ে গেল ভাই। 120 দেখি, শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চান। শিক্ষিকা তার শিক্ষার্থীর কী করতে চাইলেন? তিনি লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চাইলেন। এ ব্যাপারে কোনটি তার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হবে?
শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চাইলেন যে আমার সেই শিশুটির লিখন সামর্থ্য যাচাই হচ্ছে কিনা না আমরা একটু দেখে নিই। তো এক্ষেত্রে তিনি কী করবেন, সাক্ষাৎকার করবেন, রুবিক্স করবেন, পোর্টফোলিও করবেন, আত্মমূল্যায়ন করবেন। 120। এক্ষেত্রে কারেক্ট আনসার কি, পোর্টফোলিও হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।